কলমটা পাই যাই কেন? ইয়ে থেকে গেছি তো, বুঝছে? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের অর্থনীতি ক্লাস 3-তে সবাইকে স্বাগত। আমরা পূর্ব দিনেই আসলে গত দিনেই আমরা 2 অধ্যায়ের উপযোগ পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমি তোমাদের সুবিধার্থে উপযোগ থেকে যারা বুঝো নাই তাদের ওই জায়গাটা থেকে শুরু করে আমি আজকে পুরো অধ্যায় আলোচনা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা সবাই আসলে একটু জয়েন করো, তোমরা সবাই একটু জয়েন করো এবং তোমাদের ব্যাচেরই যারা এখানে আছে বন্ধুবান্ধব তাদের সবাইকে জয়েন করে নাও। হ্যাঁ হ্যাঁ আছি। আসি মনে হয়, দেখি। হ্যাঁ আছি। ঠিক আছে, ওকে। সবাই কেমন আছো বলো? সবার কমেন্টগুলো দেখছি না। সবাই কেমন আছো বলো? হ্যাঁ, মাইশা মাহিয়া জাহান জয়েন করেছো। কে কে জয়েন করেছো ঝটপট একটু জানাও। কে কে জয়েন করেছো? আজকে কিন্তু দেরি করি নাই ভাইয়া, আজকে কিন্তু দেরি করি নাই। আচ্ছা, আমি আগে থেকেই আসি। আচ্ছা, তোমরা কে কে, হ্যাঁ হ্যাঁ, তোমরা কে কে জয়েন করছো? তোমরা কে কে জয়েন করছো একটু জানাও। আসলে আমি দেখতে পাচ্ছি না তোমাদের। আচ্ছা, তোমরা একটু জানাবা আমাকে তোমরা কে কে দেখছো আমাকে। আমি কিছুই দেখছি না এই মুহূর্তে, আসলে কিছুই দেখছি না, তোমাদের কিছুই দেখছি না। তো তোমাদের দেখতে পেলে তোমরা আমাকে জানাও যে আসলে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না। আমি আসলে লেট করব না, ক্লাসটা খুব দ্রুত শুরু করব, অনেক লম্বা আলোচনা আসলে, অনেক লম্বা আলোচনা। আমি জানি না তোমরা আমাকে দেখছো কি না। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো দেখছি। তামিম এসেছো, আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তামিম। মাহিয়া জান বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, সবাই ঝটপট জয়েন করে ফেলো। মাত্র 3 জন জয়েন করছো, তাহলে কেমনে ক্লাস নিব? আমি ক্যাবটা খুলে ফেললাম, অনেক গরম লাগতেছে। আচ্ছা, তোমরা একটু হচ্ছে ঝটপট জয়েন করে ফেলো, ঝটপট জয়েন করে ফেলো। তোমরা 3 জন, মাত্র 3 জন জয়েন করলে কেমনে ক্লাস নিব বলো? তোমরা হচ্ছে যে কয়েকজন আসছো এই কয়েকজনই যদি সিরিয়াস না হও তাহলে তোমাদের জন্য কেমনে কি করব বলো? তোমরা আসলে তোমাদের সিরিয়াসনেসটা থাকা উচিত। আমি মনে করি শেষ সময় আমি তোমাদের বলছিলাম যে খুব দ্রুতই আসলে, যত দ্রুত শেষ করা যায় আসলে। তোমরা অনেকেই আসলে কিছুই বোঝো নাই এতদিন, একদম শেষ সময় আসছো একটা ভরসার জায়গা থেকে যেখানে কিছু শিখবা। তো তাদের জন্যই আসলে আমি একদম রুট থেকে শুরু করে আমি শুধু দেখাই যেতে পারতাম যে আসলে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই শুধু পড়ায় যেতে পারতাম। কিন্তু আসলে তোমাদের মধ্যেই অনেক বন্ধু আছে যারা এখন কিছুই বোঝে না, কয়েকদিন পরে পরীক্ষা। তো তাদের কথাও আসলে চিন্তা করতে হচ্ছে, তাদের কথাও চিন্তা করতে হচ্ছে এখন। তাদের জন্যও তো ভাবতে হবে। ওকে, আমি আগের সিটগুলো পাই নাই ভাই। আচ্ছা, প্লাবন বলছো আগের সিটগুলো পাও নাই, কারণটা হচ্ছে প্রথম অধ্যায়ের সিটটা শুধু দিছি, দ্বিতীয় অধ্যায়ের এখনও দেই নাই। দ্বিতীয় অধ্যায়টা আমি আজকে কেন দেই নাই, দ্বিতীয় অধ্যায়টা এখন আমি শেষ করি নাই, তাই তো আমি হচ্ছে গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদের HW দিয়ে দিছি। HW যদি করো, ওখানে যদি কোনো প্রবলেম বলো, আমি আমার সময় মতো কিন্তু সেটার ভয়েস দিয়ে হোক, SMS রিপ্লাই দিয়ে হোক দেখার চেষ্টা করি। সবসময় সময় থাকে না, যেহেতু আমি অনেক জায়গায় পড়াই এবং আমি আমি নিজেও অনেকগুলো কাজ করি, এই জন্য একটু সময়ের থাকে আর কি। তো আচ্ছা, রুয়েল বলতে হচ্ছে তানিয়া এসেছো, রুমি, জান্নাতুল ফেরদৌস রুমি এসেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা অনেকে মানে আসছো আর কি। বেসিক্যালি তোমাদের ব্যাচে হচ্ছে 820 জনের মতো স্টুডেন্ট আছে। মানে আমি চাই যে 820 জন এখানে ভর্তি হয়েছে সবাই তো পড়ার জন্যই হয়েছে। তো সবাই যদি জয়েন করে তাহলেই তো হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা অনেকে বলছিলে যে বন্ধু বান্ধব তোমাদের যারা আছে সবাইকে আসলে একটু নেট বাফার করতেছে মনে হয়। আচ্ছা, একটু দাঁড়াও যে আসলে একটু নেট প্রবলেম মনে হয় একটু।
হ্যাঁ, আমাকে শুনছো তোমরা সবাই? বলো তো আমাকে শুনছো কিনা ঠিকঠাক? আমাকে শুনছো কিনা সবাই আমাকে একটু জানাও। একটু নেট মনে হয় একটু সমস্যা ছিল, আসলে। হ্যাঁ, কেমন যেন আটকে আটকে যাচ্ছে কেন যেন তাই। খুলে পড়লো। আচ্ছা, সবাই একটু জানাও তো এখন ঠিক আছে কিনা, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা। উম, আচ্ছা, জয়েন করলে কি আমরা, আচ্ছা সবাই একটু জয়েন করো, যারা যারা জয়েন করো না এখনো। হ্যাঁ, 8 জন জয়েন করছো। ওকে, ওকে। হ্যাঁ, এখন আমাকে তোমরা শুনতে পাচ্ছ? আমার মনে হয় যে এখন তোমরা আমাকে শুনতে পাচ্ছ। ওকে, হ্যাঁ ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস রুমি বলেছো, তোমরা আমাকে কথা দিয়েছিলে যে তোমরা আসলে তোমাদের বন্ধুদের বলবে, যদি এই কোর্স পড়ে আসলে তোমরা উপকৃত হও এবং আমার কথা যদি বুঝে থাকো, তোমরা আসলে তোমাদের বন্ধুদের আনতে চেয়েছিলে এই কোর্সে। বিথিলা বলেছো আমি খাইতে বসলাম। আচ্ছা, তুমি খাও, খাইতে খেতেই ক্লাস করো, সমস্যা নেই। খাইতে খেতেই ক্লাস করো। ও, এতে মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আচ্ছা ভাইয়া, আসো যে গতদিন কই পর্যন্ত পড়ছিলাম, সেখান থেকে আসলে শুরু করব আমরা। ওকে, আসো। আমরা গতদিন উপযোগ, ক্রমহ্রাসমান উপযোগ, এই ব্যাপারগুলো পড়ছিলাম। ক্রমবর্ধমান উপযোগ আমরা একটা জিনিস পড়ি নাই, সেটা হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্ক। তোমরা অনেকেই লিখছো, কিন্তু সেটাকে আসলে চিত্রে অঙ্কন করার পরে তোমাকে কি লিখতে হবে? চিত্রে অঙ্কন করার পরে তোমাকে হচ্ছে খুব সুন্দর করে 3টা পয়েন্ট আসলে লিখতে হবে। এবং একজন মেবি হচ্ছে আমাকে কাজটা দিয়েছিল, এবং সেই কাজটা আসলে কিছুটা তোমার হয়েছে, মানে আমি দেখলাম যে হয়েছে, কিন্তু একটা জায়গায় ভুল আছে। সেটা হচ্ছে যে পয়েন্ট আউট করে লেখা, জিনিসটাকে এইভাবে না লিখে পয়েন্ট আউট করে লেখা, যে মোট উপযোগ কখন বাড়ছে। আমি আজকে 3টা পয়েন্ট বলবো, যে এটাই যখন আসলে কোনো একটা সূচির সাহায্যে আসবে, তখন তুমি ওই মানগুলো বসাবা। আর যদি মান না থাকে, তাহলে তোমার মতো করে তুমি এটাকে ব্যাখ্যা করবে। বুঝতে পারছো? আমি 3টা পয়েন্টে মূলত ব্যাখ্যা করব। আচ্ছা, হ্যাঁ আরিফ ভাই, জি, ক্লাস নিতেছিলাম। হ্যাঁ, আচ্ছা। রৌনক জান্নাত অনামিকে বলেছো আমি ফার্স্টের পিডিএফ পাই নাই। তুমি হোয়াটসঅ্যাপে আসছো কিনা, হোয়াটসঅ্যাপে জয়েন করলে তুমি ওখানে পাবা। হোয়াটসঅ্যাপে জয়েন করলে পাবা, অথবা মেসেঞ্জারে আমার এখানে বললো, আমি মেসেঞ্জারে আসলে শেয়ার করবো। ওকে, সবার জন্য। ওকে, ওকে, আমি দিয়ে দিব। যদি হোয়াটসঅ্যাপে কেউ না থেকে থাকো, জয়েন না করতে সমস্যা, অনেকে হোয়াটসঅ্যাপে জয়েন করতে চায় না, পার্সোনাল সমস্যা হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। আমি তাদের জন্য মেসেঞ্জারে আসলে ওই মেসেঞ্জার যে গ্রুপটা আসলে, সেখানে আসলে তোমাদের দিব। ওকে, আমি আসলে সবাই কলম খাতা নাও, আমি অনেকক্ষণ বকবক করে সময় নষ্ট করে ফেলছি। তো আমরা আসলে যে আমরা আগে 3টা পয়েন্ট আসলে এটাকে শেখার চেষ্টা করব। যে আমি বলছিলাম যে মোট উপযোগ, সবাই লিখে নাও যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, ও প্রান্তিক উপযোগ। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, 2-3টা আসবে। ওকে, প্রান্তিক উপযোগের মধ্যে কি বলতো? সম্পর্ক, উপযোগের মধ্যে সম্পর্ক। ওকে,
সবাই লিখে ফেলো, এটা হেডিং হবে। ওকে, এখন এই যে সম্পর্ক সেটা চিত্রের সাহায্যে কীভাবে ব্যাখ্যা করবো? আমার কাছে কোনো মান নাই, আমি মান জানি না, মনে করো যে আমার কাছে কোনো মান নাই, আমি মান জানি না, তাহলে আমি কি করব? আমি হচ্ছে প্রথমে লম্ব এবং ভূমি অক্ষে অঙ্কন করব। ধরো আমাদের এইদিকে হচ্ছে টিইউ আছে, এদিকে ধরো হচ্ছে কি আছে, এমইউ আছে, আমি এটা ধরলাম আর কি, এদিকে এমইউ আছে। এখন আমার কি টিইউ কি, ধরো একটা মান, যে মানটা আসলে টিইউ যদি অঙ্কন করি এরকম হবে, আর এমইউ যদি অঙ্কন করি তাহলে কী এরকম হবে। ওকে, এরকম না, কাইন্ড অফ এরকম হবে আর কি। আচ্ছা দাঁড়াও, ধরো এটা হচ্ছে টিইউ, এটা হচ্ছে এমইউ, এটা হচ্ছে অঙ্কন করা সুন্দর করে, এটা হচ্ছে টিইউ, এটা হচ্ছে এমইউ, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম অবস্থা, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, মানে জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। ধরো এটা একটা মান, আমার কাছে কোনো টেবিল নেই, কোনো কিছু নেই, আমি জাস্ট কী করছি, যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাচ্ছি, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাচ্ছি, বা টিইউ ও এমইউ এর মধ্যে সম্পর্ক দেখাচ্ছি। তোমার কাছে মান থাকলে মানটা হচ্ছে, মানটা যখন ইনপুট করবা তখন তোমার কাছে কেমন হবে বলো তো? তোমার কাছে এমনটাই হবে, মানে তোমার রেখাটা আর কি, যখন তুমি আসলে অঙ্কন করবা। ওকে, আজকে দিয়ে দিন ভাই পিডিএফ অ্যাপে, হ্যাঁ ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার প্লিজ চিত্রে বর্ণনা, হ্যাঁ চিত্রে বর্ণনা, এটা তো বর্ণনা দিব, এটা দেওয়ার জন্যই তো অঙ্কন করলাম। এই পর্যন্ত কে কে করছো বলো তো? এই পর্যন্ত কে কে করছো? এই পর্যন্ত যার যার হয়েছে ডান লিখো, এই পর্যন্ত সবাই ডান লিখো যে হয়েছে, এই পর্যন্ত ডান লিখো যে হয়েছে। ওকে, এই পর্যন্ত লেখা হয়ে গেলে বলো, এই পর্যন্ত লেখা হয়ে গেলে বলো, তোমাদের কমেন্ট দেখি না আমি। ওকে, সবাই তোমরা 18 জনের মধ্যে 9 জন, হ্যাঁ ডান, ওকে ডান, আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে এই জিনিসটাকে আমরা টিইউ এবং এমইউ এর মধ্যে সম্পর্ক 3টা পয়েন্টে ভাগ করব। কিছু কিছু বইয়ে 4টা দেখবা, কোনো কোনো জায়গায় বর্ণনাটা অন্যভাবে দেখবা, আমি পয়েন্ট করে লিখবো। আমি সবসময় একটা কথা বলি, যেহেতু আমি পিওর আর্টসের স্টুডেন্ট ছিলাম, ক্লাস 9 থেকে 11-12 পড়ছি, এখন সোসিওলজি টাইপ সাবজেক্ট পড়ছি, যদিও অনেক কিছু পড়াই বাইরে, তো ব্যাপার সেটা না। ব্যাপার হচ্ছে আমি যেহেতু পিওর আর্টসের স্টুডেন্ট ছিলাম, লেখার প্রতি এটা খুব মানে মনোযোগের ব্যাপারটা ছিল, যে আসলে লেখা কীভাবে লিখবো। তো এই ব্যাপারগুলো কিন্তু আমি আসলে অনেক জায়গায় অনলাইনে ক্লাস নিলে ওখানে আমি স্পেশালি বলি, এবং স্পেশালি হচ্ছে ওই জায়গাগুলোতে ভিডিও আমি হচ্ছে দেই, শর্ট ভিডিও হচ্ছে দেই ওই জায়গাগুলোর জন্য। ওকে, তো এখন কথা এসএস ডান, আচ্ছা বিথিলা, আফরিন, উর্মি বলেছে এসএস ডান, এসএস না লিখতে হবে, তো কথা হচ্ছে পরবর্তীতে লিখতে পারবো, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে এটাকে আমি কী করবো, এটাকে আমি পয়েন্ট করে লিখবো, এবং যে কোনো প্রশ্ন যদি তুমি পয়েন্ট করে লিখতে পারো, তোমার ওই এমনিতে বর্ণনা করে লেখার থেকে পয়েন্ট করে লেখার মার্কটা তোমার কাছে বেশি, বুঝতে পারছো? আচ্ছা, প্রথম পয়েন্ট লিখবো, এখানে কোনো মান নাই, তাহলে মানের বর্ণনাটা আমি লিখবো না। মানের বর্ণনা কীভাবে লিখতে হবে তোমাদের আমি কাজ দিব, সেভাবে তোমরা লিখবা। যেমন একজন এখানে লিখছিল কিন্তু মানের বর্ণনা, সেটা একটু পয়েন্ট করে লিখবা যে কি, মোট উপযোগ লেখো, মোট উপযোগ টিইউ যখন বাড়ে, তোমরা অবশ্যই খেয়াল করবা যে ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান, সেই কথাটা অ্যাড করবা। যখন তুমি মান থাকবে সেই মানটা দেখে বুঝতে পারবা যে ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান, তাহলে তুমি কথাটা অ্যাড করতে পারবা। তাহলে মোট উপযোগ টিইউ যখন বাড়ে, প্রান্তিক উপযোগ কি বলো তো? প্রান্তিক উপযোগ এমইউ তখন বাড়ে, কিন্তু কম হারে বাড়ে। কিন্তু কি বলতো, কিন্তু এখানে একটা কমা দিবা, কিন্তু কম হারে বাড়ে। ওকে, এই পর্যন্ত লেখো, দেখো খুব সহজ লাগবে তোমাদের কাছে। অর্থনীতি মনে করো যে অন্যান্য সাবজেক্ট কীভাবে পড়ো সেভাবে পড়বা, খুবই কঠিন বিষয় না।
সবাই কিছু কিছু সাবজেক্টকে অনেক কঠিন করে বানায় ফেলে। আসলে কঠিনের কিছুই নাই, এটা খুবই ইজি করে জিনিসটাকে মাথায় নিবা তাহলে হয়ে গেল। আমি 3টা পয়েন্ট করছি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, মানে এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে তৃতীয়। এটা বোঝার জন্য তোমাদের আমি সুবিধা করে দিছি, একটু পরে আমি বোঝাবো। আমি আগে লিখলাম যে কীভাবে লিখবো এই চিত্রের বর্ণনাটা। লিখছি যে মোট উপযোগ টিইউ যখন বাড়ে তখন কি হবে, প্রান্তিক উপযোগ এমইউ তখন বাড়ে কিন্তু কম হারে বাড়ে। এই কথাটা পর্যন্ত লিখছো। আমি আবার বলছি যে মোট উপযোগ, আচ্ছা বিথিলা আফরিন উর্মি বলেছে জি স্যার আমি খাওয়া শেষ করে লিখে নিব। ওকে, তুমি খাওয়া শেষ করে নাও, আমি আসলে তোমাদের ক্লাস নিচ্ছি না খেয়েই, ঠিক আছে? আমার হাতে কিন্তু খাবার আছে, তোমরা চাইলে খাইতে পারো, ঠিক আছে? দেখাবো তোমাদের দেখাইতে পারি কিন্তু দিতে পারবো না, দিতে পারবো না, ঠিক আছে? সামনে থাকলে দিতে পারতাম, বুঝছো? নষ্ট হয়ে যাইতেছে, ঠিক আছে? এই জন্য আবার হাতে নিলাম, মানে একদম। বলো এই পর্যন্ত সবাই লিখছো কিনা বলো। কি সবার হচ্ছে কমেন্ট দেখছি না কেন? ডান, ওকে, জাহান বলেছো ডান, ডান। ওকে, এখন 2 নাম্বারটা লেখো, 2 নাম্বারটা লেখো। আচ্ছা, এই 2 নাম্বারটা হচ্ছে, দেখো আমি প্রথমটা লিখে দিয়েছি যে মোট উপযোগ যখন বাড়ে প্রান্তিক উপযোগ এমইউ তখন বাড়ে কিন্তু কম হারে বাড়ে। দেখো মোট উপযোগ যখন বাড়ছে, দেখো বাড়ে না, এই যে প্রথম ধাপ, আমি প্রথম পয়েন্টে লিখছি মোট উপযোগ যখন বাড়ে, এটা হচ্ছে মোট উপযোগ, এটা মোট উপযোগ, এটা প্রান্তিক উপযোগ। দেখো প্রান্তিক উপযোগও তখন বাড়ে, কিন্তু মোট উপযোগ যে হারে বাড়ছে প্রান্তিক উপযোগ কিন্তু তার নিচে, তার মানে কি কম হারে বাড়ছে। এটাই আমরা কি করব, এই চিত্রটাই আমরা হচ্ছে এখানে পয়েন্ট নাম্বার 1-এ হচ্ছে এভাবে লিখব। এখন 2 নম্বর পয়েন্টে কি হয়েছে দেখো তো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে টিইউ কিন্তু সর্বোচ্চ হচ্ছে, এটা টিইউ না, এটা টিইউ না, তাহলে টিইউ হচ্ছে 2 নম্বর পয়েন্টে সর্বোচ্চ হয়েছে। কিন্তু এমইউটা কি হয়েছে দেখো তো, এমইউ হচ্ছে এখানে আইসা পৌঁছাইছে, মানে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে এমইউটা ওই পয়েন্টে এসে হচ্ছে 0 হয়েছে। তার মানে 2 নম্বর পয়েন্টে আমরা কি লিখব, যে মোট উপযোগ, আমরা 2 নম্বরে এটা লিখবো যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, মোট উপযোগ কি, আমরা টিইউটাও লিখে ফেলি, মোট উপযোগ টিইউ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ এমইউ তখন 0 হয়। সর্বনিম্ন কথাটা লেখা যাবে না, 0 হয়। ওকে, এমইউ তখন কি হয় বলো তো, 0 হয়। এখান থেকে এমসিকিউ বের করে দিবে একটু পরে, ঠিক আছে? ওকে, মোট উপযোগে এমইউ তখন কি হয়, 0 হয়। 2 নম্বর পয়েন্টটা কার ডান বলো, 2 নম্বর পয়েন্টটা কার ডান? আচ্ছা, তোমরা এখানে অনেকেই আসলে করো, আইসিডি করো, তাই তো? বুঝতে পেরেছি, আইসিডি আর যাদের হচ্ছে সবার সমান আছে তাদের একটু কষ্ট হয়ে যাবে আসলে, কিন্তু 10 মিনিট আমি ব্রেক দিতে পারি, আমি 10 মিনিট ব্রেক দিতে পারি, অথবা তোমাদের আইসিডি ভাইয়াকে আমি বলেছি যে আরও আগে ক্লাসটা নেওয়ার, কারণ আমি আসলে ক্লাসটা নিয়ে বাসায় যেতে দেরি হয়ে যাবে। তো এই জন্য আমি এমনিতেও 5 মিনিট পরে শুরু করব, আর ওকেও বলবো হচ্ছে একটু আগে শেষ করা, তোমাদের আইসিডি ভাইয়াকে, যাদের আইসিডি আছে। 2 নম্বরটা ডান হলে তোমরা হচ্ছে 2 লিখে ডান লেখো তো তাড়াতাড়ি। এখন আমরা 3 নম্বরে যাব, কিন্তু 2 নম্বরটা একটু বোঝো। দেখো 2 নম্বর পয়েন্টে কি হয়েছে দেখো তো, যে এই যে আমি 2 নম্বর পয়েন্ট লিখে দিচ্ছি, তো 2 নম্বরে টিইউটা কি হয়েছে, সর্বোচ্চ হয়েছে। টিইউ কেন সর্বোচ্চ, এখানে দেখো টিইউ উপরের দিকে যাইতো, উপরের দিকে না গিয়ে কিন্তু এটা সর্বোচ্চ বিন্দু, এরপরে কিন্তু কোথায় গেছে, নিচের দিকে গেছে, মানে কমা শুরু করছে। তাহলে কমতে যদি শুরু করে তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু, তার মানে টিইউ হচ্ছে এখানে সর্বোচ্চ। তো এই জন্য আমি লিখেছি 2 নম্বর পয়েন্টে যে মোট উপযোগ টিইউ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন কত, প্রান্তিক উপযোগ তখন এখানে লেগে গেছে, তার মানে এখানে কি লিখি আমরা, বিন্দু 0 লিখি, তার মানে প্রান্তিক উপযোগ তখন 0। তাহলে এটাই কিন্তু এমসিকিউ আসবে, টিইউ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন কত, তখন হচ্ছে প্রান্তিক উপযোগ হচ্ছে 0, বা টিইউ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন কত, 0 হবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা হচ্ছে এটা কিন্তু এমসিকিউ একদম আসে পরীক্ষায় 100%। এরপরে আমরা 3 নম্বর পয়েন্ট লিখবো। ওকে, আচ্ছা ভাইয়া চিত্র বুঝি না, অপুনা আফনান। আচ্ছা, আমি কিন্তু বোঝাচ্ছি,
আমি বোঝাচ্ছি, তুমি স্পেসিফিকভাবে যদি কোনো কিছু না বুঝো সেটা হচ্ছে আমাকে বলতে পারো, আমি আসলে তোমাদের সেটা নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আসো। আচ্ছা, এখন আসো যে আমরা 3 নাম্বার পয়েন্টটা লিখবো। আমি 1 নাম্বারটা কেটে দিলাম, 1 নাম্বারটা কেটে দিয়ে আমি 3 নাম্বার পয়েন্টটা লিখি। 3 নাম্বারটা পয়েন্ট লিখি, লেখো 3 নাম্বার। মোট উপযোগ টিউ যখন কমতে শুরু করে, লেখো মোট উপযোগ টিউ যখন, মোট উপযোগ টিউ যখন, 3 নাম্বার পয়েন্ট, মোট উপযোগ, মোট উপযোগ, মোট উপযোগ টিউ যখন, মোট উপযোগ টিইউ যখন, টিইউ যখন কমতে শুরু করে, কমতে শুরু করে, তাহলে কি হবে? প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, কলমটা একটু ছোট হলে, প্রান্তিক উপযোগ এমইউ তখন, এমইউ তখন, এমইউ তখন কি হয়? ঋণাত্মক হয়, সরি, ঋণাত্মক হয়, ঋণাত্মক হয় মানে মাইনাস হয়, ঋণাত্মক হয়। বুঝতে পারছো? তাহলে প্রান্তিক উপযোগ কখন ঋণাত্মক হয় বলো তো? কখন ঋণাত্মক হয়? যখন আসলে মোট উপযোগ কমা শুরু করে। এই যে 3 নাম্বার ফেজে দেখো, যখন কমা শুরু করে তখন এটা কি হয় বলো তো? নিচের দিকে আসে, তার মানে মাইনাস হয়ে যায়। যখন মোট উপযোগটা কমা শুরু করে বা কমতে শুরু করে তখন হচ্ছে প্রান্তিক উপযোগ কি হয়? মাইনাস হয়, মানে ঋণাত্মক হয়। এই যে তিনটা পয়েন্ট। ওকে, এই যে 3টা পয়েন্ট। ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে ডান লিখো, এটা শেষ। ডান লিখে এটা শেষ, আমরা হচ্ছে চাহিদাতে চলে যাব। ওকে, 3 নাম্বার ডান। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন কি হবে যে ভাইয়া পরীক্ষাতে এভাবে আসবে না, মাঝে মাঝে কোনো কিছুই থাকবে না, জাস্ট কি বলবে যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও, সেটা আসবে। তাহলে সেটা করব। এখন যদি হচ্ছে ইয়া থাকে, তোমার হচ্ছে সূচি থাকে, সূচি দেয়া আছে, তখন আমি কি করবো? যে সূচির মানগুলো এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট লিখি না, 1 নাম্বারে যখন আমি লিখবো তখন এই সূচির মানগুলোও লিখবো, যে মোট উপযোগ যখন সর্বোচ্চ এত, তখন প্রান্তিক উপযোগ হচ্ছে কমে বা কমা শুরু করে তখন হচ্ছে এত হয়, এভাবে হয়। মানে এক কথা হচ্ছে কি করব, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কমা বেশি এভাবে লিখবো এবং পয়েন্ট করে লিখবো। স্পেসিফিকভাবে 3টা পয়েন্ট লিখতে পারলে আমি ভালো মার্ক পাবো। বুঝতে পারছো? আশা করি যে বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। উপযোগ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, উপযোগ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কারোরই কথা না। উপযোগ নিয়ে সমস্যা হওয়ার আর কোনো ইয়ে বলছে, প্লাবন বলছে 2টা সম্পর্ক কইলে এই চিত্র হবে নি ভাই। 2টা সম্পর্ক বলতে ওই তোমার হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, তো এই চিত্রই হবে। মানে এরকম হবে, যদি সূচি থাকে তাহলে এরকমই হবে রেখাটা। আমি জাস্ট কোনো সূচি নাই, আমি তোমাদের জাস্ট বোঝাই দিচ্ছি যে কীভাবে লিখতে হবে। এরপরে কি তুমি হচ্ছে কি সূচি যদি থাকে তাহলে সূচি থেকে কীভাবে লিখবে, যেমন গতকালকের একটা প্রশ্ন ছিল ঘ নাম্বার, তো সেটা হচ্ছে তোমরা যদি সূচিতে ইম্পোর্ট করো, টিইউ একদিকে এমইউ একদিকে যদি করো, মানে এমইউ এইদিকে, কিন্তু সরি এমইউ কিন্তু এইদিকেই, কিন্তু কথা হচ্ছে কি এদিকে হচ্ছে দ্রব্য থাকবে, এইদিকে দ্রব্য থাকবে, একটা চিত্রের মধ্যে 2টা। এটা এদিকে হচ্ছে দ্রব্য ভোগের একক, আর এদিকে টিইউ এবং এমইউ এইদিকেই। আচ্ছা, এইদিকেই। ওকে, তাহলে কথা হচ্ছে কি, কথা হচ্ছে এরকমই চিত্র হবে এবং খুব সুন্দর করে বর্ণনা দিবা, দেখবা যে মার্ক ভালো পাবা। ওকে, আচ্ছা, তাহলে এটা শেষ। উপযোগ অল ক্লিয়ার, সোনার বাংলাদেশ। আচ্ছা, ক্লিয়ার সোনার বাংলাদেশ। দেখো, উপযোগ শেষ, উপযোগ শেষ। এখন আমরা কি করব? আমরা চাহিদায় আসবো। বলো কে কে করার জন্য, চাহিদা করার জন্য কে কে আসলে মুখিয়ে আছো বলো? চাহিদা কিন্তু অনেক বড় ব্যাপার। চাহিদার স্থিতিস্থাপকতা কিন্তু পড়তে হবে খুব সুন্দর করে। বুঝতে পারছো? চাহিদার স্থিতিস্থাপকতা আমাদের পড়তে হবে খুব সুন্দর করে, চাহিদার স্থিতিস্থাপকতা পড়তে হবে। ঠিক আছে? ওকে, কে কে আসলে ওকে উপযোগ বোঝা ডান। ওকে, সবাই কে কে চাহিদা করার জন্য আছো? মানে অনেক সময় যায়, আমি জানি না, আমি ক্লাসেও এত সময়, মানে অনলাইনে খুব সময় যায়, অনলাইনে খুবই কম সময়, মানে খুবই সময় যায় আর কি। ওকে, আচ্ছা, শুরু করেন। ওকে,
ওকে, দেখো আমরা চাহিদা বলতে কি বুঝি অ্যাকচুয়ালি, আমরা চাহিদা বলতে কি বুঝি, আমরা চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে চাহিদা বলি, কিন্তু অর্থনীতিতে চাহিদা এটা না। মানে আমরা বলি যে আচ্ছা এই জিনিসটা আমি চাচ্ছি, এই জিনিসটা আমার ইচ্ছা আছে, কিন্তু এটাই চাহিদা, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে এটা না। চাহিদা, অর্থনীতিতে চাহিদা হতে গেলে মূলত তিনটা শর্ত পূরণ করা লাগে। তিনটা শর্ত কি? তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকা লাগবে, এবং তোমার হচ্ছে আর্থিক সামর্থ্য থাকা লাগবে, এবং একই সাথে অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। তাহলে কি? তোমার একটা পণ্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। দ্বিতীয়ত তোমার সামর্থ্য থাকতে হবে, মানে কি? টাকা, ওই পণ্যটা ক্রয় করার তোমার কাছে এই সামর্থ্যটা থাকা লাগবে, এবং এই যে অর্থ ব্যয় করার ইচ্ছা, তুমি অন্যকে দিচ্ছ, তুমি অন্যকে অর্থ দিচ্ছ, তো এটা তোমার আছে কি না? কেউ কিপটুসও হইতে পারো, তাই তো? কেউ কিপটুস, সে হচ্ছে সব ইচ্ছা ঠিক আছে, কিন্তু টাকাটা খরচ করবে এটা সে চায় না। তাহলে যদি এটা না চায়, তাহলে কি সেটা আসলে চাহিদা হবে? অর্থনীতিতে হবে না। শুধু একটা জিনিস চাইলাম আর চাহিদা হয়ে গেল, এটাকে চাহিদা বলে না। এটা আমরা বলি, কিন্তু অর্থনীতিতে এটা চাহিদা না। চাহিদা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা থাকতে হবে, তোমার এই সামর্থ্যটাও থাকতে হবে, এবং এই টাকাটাতে ব্যয় করার ইচ্ছাটাও থাকতে হবে। তোমার ব্যয় করার ইচ্ছা নাই, তোমার আকাঙ্ক্ষাও আছে, সামর্থ্যও আছে, তোমার ব্যয় করার ইচ্ছা নাই, তাহলে কি হবে না? চাহিদা হবে না। তাহলে চাহিদার শর্ত কয়টা বলো তো? সবাই লিখে নাও। চাহিদার শর্ত হচ্ছে তিনটা। তাহলে প্রথমে কি? ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তারপর আর্থিক সামর্থ্য, এবং 3 নম্বর হচ্ছে কি? অর্থ ব্যয় করার ইচ্ছা। লেখো এই পর্যন্ত। ওকে ওকে, সবাই এই পর্যন্ত লিখো যে চাহিদা আসলে সাধারণত চাহিদা বলতে কি বুঝে সেটা আমরা জানি। তো এখন চাহিদার শর্ত লিখবো। চাহিদা হতে গেলে এই 3টা শর্ত পূরণ করা লাগবে: ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তারপরে আর্থিক সামর্থ্য, এবং অর্থ ব্যয় করার ইচ্ছা। অর্থ ব্যয় করার ইচ্ছা, এই 3টা লেখো। ওকে, আমরা 3টা পড়ে ফেললাম। ওকে, আমরা চাহিদার শর্ত 3টা, বা একটা জিনিস চাহিদা হতে গেলে আমরা আসলে 3টা শর্ত পূরণ করতে হয়, সেই 3টা আমরা শর্ত আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম। ওকে, আচ্ছা, লেখা ডান। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে 3টা শর্ত আছে, এই 3টা শর্তকে মডিফাই করে কে আমাকে সুন্দর করে সংজ্ঞাটা আসলে লিখে দিতে পারবা বলো তো? কেউ সুন্দর করে মডিফাই করে এই জিনিসটাকে কি তোমরা লিখে দিতে পারবা খুব সুন্দর করে? মানে এই 3টা শর্ত থেকেই তুমি আসলে কি বানাইতে পারবা বলো তো? তুমি এই 3টা শর্ত থেকেই মূলত তুমি হচ্ছে খুব সুন্দর করে একটা সংজ্ঞা বানাই ফেলতে পারবা। ঠিক আছে? দেখো, আমরা 3টা শর্তের কথা বললাম, তার মানে একটা সংজ্ঞা আমরা লিখবো যে সংজ্ঞায় 3টা শর্তই উল্লেখ থাকবে। সেটা কিভাবে হতে পারে? যেমন আমি এক এক সময় এক একভাবে বলবো, কারণ আমি তো বুঝে বলবো, ঠিক আছে? কিন্তু আমি তো কোনো বইয়ের সংজ্ঞা বলবো না। তুমিও যদি বুঝে পড়ো তাহলে তোমার কাছে ইজি লাগবে। যে আমি বলি যে আর্থিক সামর্থ্য থাকা সাপেক্ষে একটি দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষায় অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলেই সেটা কি হবে? চাহিদা। দেখো এখানে কিন্তু আমার বলা সংজ্ঞাতে দেখো 3টা শর্তই কিন্তু মানে আছে কথাটা। যে আমি আবার বলি যে আর্থিক সামর্থ্য থাকা সাপেক্ষে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষায় অর্থ ব্যয় করাকে কি বলে? চাহিদা বলে। বুঝতে পারছো? তাহলে কি? যে আর্থিক সামর্থ্য থাকা সাপেক্ষে একটা দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষায় কোনো কি বলতো অর্থ ব্যয় করার ইচ্ছাকে কি বলে? চাহিদা বলে। আমি 3টা হচ্ছে শর্ত নিয়ে একটা সংজ্ঞা বানাই দিছি। এই সংজ্ঞা বইয়ের কোথাও নাই, কোথাও পাবা না, কিন্তু আমি হচ্ছে তোমাদের হচ্ছে এই 3টা শর্ত থেকে কিভাবে খুব স্মার্টলি একটা সংজ্ঞা বানানো যায়। দেখো 3টা শর্ত থেকে একটা সংজ্ঞা বানানো যায়, সেটা কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি। ওকে, আচ্ছা, এবং তোমরা বই থেকেও লিখতে পারো, এবং আমি তো শিটে দিবই। ঠিক আছে? যে আর্থিক সামর্থ্য থাকা সাপেক্ষে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা আর্থিক সামর্থ্য থাকা সাপেক্ষে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষায় অর্থ ব্যয় করাকে কি বলে বলো তো? অর্থ ব্যয় করাকে মূলত চাহিদা বলে। তার মানে অবশ্যই তোমার কি থাকতে হবে? আর্থিক সামর্থ্য থাকতে হবে, তোমার ইচ্ছা বা দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং অর্থ ব্যয়ও করতে হবে। তাহলে এটাই 3টার সমন্বয় মূলত কি হলো? চাহিদা হলো। বুঝতে পারছো? আবার বলেন, প্লাবন বলছো, আবার বলেন। আমি আবার বলছি যে এই সংজ্ঞাটা তোমরা কোথাও পাবা না, কিন্তু বুঝে পড়লে তুমি হচ্ছে পরবর্তীতে লিখতে পারবা। আমি 3টা শর্ত বলছি যে আর্থিক সামর্থ্য থাকা সাপেক্ষে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষায় অর্থ ব্যয় করাকে কি বলে? চাহিদা বলে। খুবই স্মার্টলি একটা সংজ্ঞা হয়ে গেছে কিন্তু। এবং এই যে 3টা শর্ত, এই 3টা শর্তই কিন্তু আমার বলা সংজ্ঞাতে কিন্তু আছে। এবং বইয়ে যদি বলে তাহলে বইয়ে কি হবে? যে নির্দিষ্ট একটা সময়ে আমরা অর্থনীতিতে কি বুঝি বলো তো? নির্দিষ্ট সময় বলতে আমরা বুঝবো একটা অর্থ বছর। অর্থ বছর বলতে কি? যেমন আমাদের বাজেট হয় প্রতি জুন জুলাইয়ে, বাজেটের সামনে বাজেট আসতেছে, তাহলে প্রতি জুন জুলাই যে বাজেট হয় সেটা হচ্ছে কি 1 বছর পর পর হয় না? এই জন্য বলে অর্থনীতি মানে হচ্ছে নির্দিষ্ট একটা
অর্থ বছর, বা এখানে যখনই তোমাকে বলবো অর্থনীতিতে যে নির্দিষ্ট সময়, তখন তুমি বুঝবা কি এটা হচ্ছে একটা অর্থ বছর। সাধারণত এক বছরে এটা হিসাব হয়। তাহলে খুব সুন্দর করে তুমি বলবা যে নির্দিষ্ট সময় সাধারণত এক অর্থ বছরে একজন ক্রেতা যে দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, এটাই হচ্ছে চাহিদা। মানে আমরা ওইভাবে বলি, ঠিক আছে, আমরা এইভাবে বলি। যেমন আমরা যখন যোগান বলবো তখন বিক্রি করতে, এখানে কি ক্রয় করতে। তাহলে এটা হচ্ছে ইজি বইয়ের সংজ্ঞা, কিন্তু আমি তোমাকে যেটা বলছি সেটা স্মার্ট সংজ্ঞা এবং সেটা অনেক সুন্দর সংজ্ঞা, যেটা আসলে মুখস্থও করতে হবে না। ঠিক আছে, ওকে ওকে, তোমাদের মেসেজ দেখছি না, একটু আস্তে কথা বলেন। আচ্ছা, আমি আস্তেই বলি, খুব যে বেশি জোরে বলি তাও কিন্তু না, এর থেকেও জোরে বলি আমি ক্লাসে কথা, এর থেকে জোরে এবং খুব দ্রুত যাই, মানে না হলে তো শেষ হবে না, অনেক কথা বলতে হয় আসলে। আমরা হিসাব করি কিন্তু টাকা তো পাই না, টাকা চাও, টাকা দিব। আচ্ছা, আচ্ছা, বইয়ের সংজ্ঞাটা তো আমি বললাম যে কি, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ক্রেতা বাজারে সরবরাহকৃত একটা দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো চাহিদা। তাহলে আমরা হচ্ছে খুব সহজেই কিন্তু হচ্ছে বইয়ের সংজ্ঞাটা তোমরা তো পড়ে নিতে পারবা, তাহলে সেটা তোমরা একটু লিখে নাও বইয়ের সংজ্ঞাটা। আর আমি তো স্মার্টলি তোমাদের একটা সংজ্ঞা বলছি, যেটা আসলে এই তিনটা শর্তই আছে যে সংজ্ঞায়। ঠিক আছে, লিখছো এই পর্যন্ত? ওকে, যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থ বছরে কোনো একটা দ্রব্যের যে পরিমাণ, মানে একজন ক্রেতা কোনো একটা দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে কি বলে, চাহিদা বলে। ঠিক আছে, যোগানের মধ্যে হচ্ছে বিক্রেতা আর হচ্ছে চাহিদার মধ্যে হচ্ছে ক্রেতা। ঠিক আছে, ক্রেতার সম্পর্ক, চাহিদাতে ক্রেতার সম্পর্ক বা ভোক্তার সম্পর্ক, আর তোমার হচ্ছে ইয়াতে যোগানে হচ্ছে কার সম্পর্ক বলো তো, যোগানে হচ্ছে বিক্রেতা বা উৎপাদকের সম্পর্ক। এই জিনিসটা মনে রাখবা, তাহলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আমার কথাগুলো যে লিখতেছো, মানে একদম যে ফুলফিল লিখতে হবে, যদি একটু স্কিপ করে যাও, কিন্তু একটু যদি আমাকে সময় দাও বা আমার কথা যদি করো, তোমার বোঝার মতো তুমি ওইভাবে লিখে যাবো, পরবর্তীতে নোট ডাউন করতে পারবা। তাহলে হবে কি, একটু তাড়াতাড়ি আগাবে। মানে আমাদের হচ্ছে অনেক বড় বড় অধ্যায়, মানে 2 নম্বর তো অধ্যায় অনেক বড়, দেন এরপরে হচ্ছে 3-4 পড়বো আমরা। আচ্ছা, এখন দেখো যে আমরা হচ্ছে এই পর্যন্ত চাহিদা কাকে বলে আমরা এই পর্যন্ত পড়ে ফেলছি। এখন নেক্সট স্লাইডে কি আছে আমি জানি না, বাজার ভারসাম্য অনেক দূর। আমরা চাহিদার আমি এত স্লাইড বানাই নাই, ইউজুয়ালি আমি এত স্লাইড বানাই না পড়াতে। ঠিক আছে, আমি এত স্লাইড বানাই না আসলে। আচ্ছা, এই যে চাহিদা কি এখানে আছে, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট দামে ভোক্তা বা ক্রেতা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে চাহিদা বলে। এগুলো ছিটে থাকবে, এগুলো হচ্ছে এজ ইউজুয়াল সংজ্ঞা। ওকে, আচ্ছা, অপেক্ষক কাকে বলে, চলক কাকে বলে, এগুলো তো তোমরা থাকবে। ওকে, কথা হচ্ছে সেটা না, এখন কথা হচ্ছে আমরা চাহিদার এই জায়গা পর্যন্ত আসলাম, এখন আমরা কি লিখব? ওকে, আচ্ছা, এখন আমরা কি লিখব? এখন হচ্ছে আমরা চাহিদা বিধি লিখব। আসলে আমরা অনেক ধরনের চাহিদার প্রকারভেদও পড়তে পারি, কিন্তু আসলে চাহিদা প্রকারভেদ পরীক্ষায় তো খুব বেশি আসে না, সুতরাং আমাদের লাগবে না। আমরা যেহেতু 25-এর ব্যাচের ম্যাক্সিমাম, তাহলে আমরা এত খুঁটিয়ে পড়বো না, যেগুলো আসলে আসবে না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের যা পড়াবো বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, তোমরা যেটা করবে এখন লেখো যে চাহিদা বিধি আসলে কি, চাহিদা বিধি কি, দেখো চাহিদা বিধি। ওকে, চাহিদা বিধি কি, আবার ওই বিধি না, ওই যে আমরা একটা গান পড়ি নাই, বিধি তুমি বলে দাও, আচ্ছা আমি কার, সেটা না। ঠিক আছে, চাহিদা বিধি কি, সেইটা হচ্ছে সেই বিধি। আচ্ছা, বিধি মানে হচ্ছে, আমি লিখে দিব, কোনো সমস্যা নেই। তাহলে চাহিদা বিধি কাকে বলে সেটা লিখবো। ওকে, আচ্ছা, হ্যাঁ জাহান বলেছো 26 বছর, জাহান কোনো সমস্যা নেই। তোমরা যারা 26 বছর আছো তাদেরকে তো আমি আবার পড়াবো, মানে 25 বছর সিলেবাসটা শেষ করব, মানে 26-এর তো সব আছে, 26-এর হচ্ছে তোমার A to Z আছে, A to Z, মানে এক কথায় প্রতিটা অধ্যায় আছে, সুতরাং সবগুলোই তো পড়াবো। তো এখন হচ্ছে 25-এর জন্য আসলে যেগুলো 25-এর আছে 1 থেকে 4, এরপরে 9-10 এগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে কি বললাম, চাহিদা বিধি বললাম। চাহিদা বিধি কি বলতো, চাহিদা বিধি কি, চাহিদা বিধি কি সবাই লিখে ফেলো। চাহিদা বিধি আসলে কি লিখে ফেলো, যে দাম ও চাহিদার মধ্যকার
যে বিপরীতমুখী সম্পর্ক চাহিদা, আচ্ছা, দাম ও চাহিদার মধ্যকার বিপরীতমুখী সম্পর্ককে লেখো। বিপরীতমুখী দাম ও চাহিদার মধ্যকার বিপরীতমুখী 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 সম্পর্ককে বিপরীতমুখী সম্পর্ককে কি বলে বলো তো? বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। চাহিদা বিধি বলে। খুব দ্রুত চাহিদা বিধি বলে, না শেষ করতে পারবো না। চাহিদা বিধি বলে, ওকে, শেষ করতে পারবো না, অনেক কিছু। ওকে, দাম চাহিদা বিধি কি? দাম ও চাহিদার মধ্যকার বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। চাহিদা বিধি বলে। এখানে স্টার্ট দিবা, স্টার্ট দিয়ে লিখবা যে চাহিদা বিধি অনুযায়ী 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 কোনো একটা কমা দিবা, দিয়ে লিখবা কোনো দ্রব্যের চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কি করে? চাহিদা কমে, এবং দাম কমলে কি করে বলো তো? চাহিদা বাড়ে। ওকে, আচ্ছা, দাম কমলে চাহিদা বাড়ে, এই পর্যন্ত লিখে ফেলো। ওকে, তাহলে কি চাহিদা বিধি কাকে বলে? দাম ও চাহিদার মধ্যকার যে বিপরীতমুখী সম্পর্ক সেটাকে চাহিদা বিধি বলে। তাহলে এখন কি করব, যে চাহিদা বিধি অনুযায়ী কি বলছে? যে চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমে, এবং দাম কমলে চাহিদা বাড়ে। এটা কিন্তু খুবই মনে রাখতে হবে। তাহলে দাম এবং চাহিদার মধ্যকার সম্পর্ক কি বলো তো? বিপরীতমুখী। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, এই পর্যন্ত লিখছো? আমার লেখা আসলে খুবই বিশ্রী, আর এত বড় কলম একটু চিকনা কলম খুঁজতেছিলাম, পাইতেছি না। আমি দেখি হাত দিয়ে লিখি, হাত দিয়েও তো সুন্দর হয়। না, আগাবে না, হাত দিয়ে আগাবে না। ওকে, আচ্ছা, এই পর্যন্ত লিখছো? আচ্ছা, দেখো, এই পর্যন্ত লিখছো? বলো সবাই, এ পর্যন্ত যদি লিখে থাকো একটু বলো, সবাই বলো, তাহলে আমি তো সামনের দিকে আগাবো। তোমাদের রেসপন্স ওকে, ডান বলেছো। সবাই লেখো চাহিদা বিধির ব্যতিক্রম। চাহিদা বিধির ব্যতিক্রম মানে কোন কোন ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না? আমরা বিধি অনুযায়ী কি জানি বলো তো? আমরা বিধি অনুযায়ী জানি যে কোনো একটা দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে চাহিদাটা কমে যায়, আর দাম যদি কমে তাহলে সবাই ওই জিনিসটা কিনতে চায়। দেখো, একটা যদি দাম কমে যায় একটা জিনিসের, তাহলে আমরা ওই জিনিসটা বেশি বেশি কিনবো না, আমরা মার্কেটে ওই জিনিসটা বেশি কিনতে যাব। আবার যদি দাম বেড়ে যায় ওই জিনিসটা কেনা হচ্ছে কমাই দেবো, এটাই তো নিয়ম। তাহলে এইটা হচ্ছে তাহলে বিপরীতমুখী দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা আমরা এটা জানলাম। এখন আমরা জানবো যে চাহিদা বিধি কাজ করে না কোন কোন ক্ষেত্রে। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে এই দাম এবং চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক এটা কাজ করে না। যেমন আমি তোমাদের বলি যে যেমন কিছু বিলাস জাতীয় দ্রব্য আছে, যেমন স্বর্ণ, রূপা, এগুলো মানুষ বেশি বেশি কিনতে চায়, যতই দাম হোক। মানুষ কি লাগবে না? তোমার বিয়ে হলে তোমাকে দিবে না হচ্ছে স্বর্ণ দিবে না? তো সেটা যতই দাম হোক দিবে। কিন্তু তার মানে কিছু জিনিস আছে, যেমন তোমার হচ্ছে কি দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে যেগুলো আসলে আমাদের খাইতে হবে। চালের দাম যদি 200 টাকা কেজি হয় তাহলে কেউ না খেয়ে থাকবে? খাবে তো, কম করে হলেও একটু হলেও খাবে। যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলোর ক্ষেত্রে আসলে চাহিদা বিধি কাজ করে না, কিংবা যেগুলো বিলাস জাতীয় দ্রব্য সেগুলোর ক্ষেত্রেও আসলে কি করে না? চাহিদা বিধি কাজ করে না। আমরা এগুলো পয়েন্ট আউট করে লিখবো, কিন্তু ব্যাখ্যাটা তোমাদের শিটে থাকবে, তোমরা অথবা তোমরা বইয়ে পড়তে পারো। আমি তো অবশ্যই শিট দিব, কিন্তু হচ্ছে তোমরা বইয়েও পড়ে নিতে পারবা। মানে আমি বলি নাই যে বইয়ে যাও, ঠিক আছে? আমি কিন্তু শিটে দিব তোমাদের। আর আমি এখন বলছি, এখনও যদি কেউ বুঝো তার আর পড়াই লাগবে না, আমি মনে করি, যদি তুমি ইজিলি পড়ো। এখন তোমরা লিখবা কি, হেডলাইন করবো হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম, মানে কোন কোন ক্ষেত্রে চাহিদাটা আসলে কাজ করে না। চাহিদা বিধির ব্যতিক্রম, চাহিদা বিধির ব্যতিক্রম। ওকে, আচ্ছা, ব্যতিক্রম। ওকে, এইভাবে লিখবা। পয়েন্ট 1, পয়েন্ট 2 এগুলোকে ব্যাখ্যা করে লিখতে হবে, পরে পয়েন্ট 3, পয়েন্ট 4 এইভাবে লিখতে হবে। এইভাবে লিখে ফেলো, আমি বলছি, ঠিক আছে? এইভাবে লিখে ফেলো, আমি বলছি। ওকে, তাহলে প্রথমে কি লিখবা?
আচ্ছা, তাহলে প্রথমটা লেখো গিফেন দ্রব্য, প্রথমটা লেখো গিফেন দ্রব্য। ওকে, আচ্ছা, প্রথমটা লেখো গিফেন দ্রব্য। গিফেন দ্রব্য, স্যার রবার্ট গিফেন তিনি এই পণ্যটার সাথে পরিচয় করাই দিয়েছেন, তো এই জন্য ওনার নামে হয়েছে গিফেন দ্রব্য। গিফেন দ্রব্য হচ্ছে নিম্নমানের দ্রব্য। যেমন আমরা হচ্ছে যদি ভাতের দাম বাড়ায় আমাদের দেশে, তাহলে আমরা কি খাবো? আমরা হচ্ছে আলু খাবো, তাহলে আলুটা হচ্ছে এখানে হচ্ছে গিফেন দ্রব্য। মানে তোমার হচ্ছে গিফেন দ্রব্য হচ্ছে কিছু কিছু, এবং আলুর দামও যদি বাড়ে তাহলে আমরা কি করব? তাহলে তো আমাদের আলু খেতেই হবে। তাহলে এখন নিম্নমানের বা নিম্ন আয়ের মানুষের যে দ্রব্যগুলো, এগুলো হচ্ছে গিফেন দ্রব্য। তাহলে এখন আসলে এরপরেই ভেবলেন দ্রব্য। ভেবলেন দ্রব্যের আরেকটা নাম কি বলতো? ভেবলেন দ্রব্যের আরেকটা নাম হচ্ছে, ভেবলেন দ্রব্যের একটা বিলাসজাত দ্রব্য। ওকে, লিখে ফেলো। আমি কিন্তু সব কিছু মুখে বলছি, কিছু কিছু কথা। বিলাসজাত দ্রব্য বা বিলাস জাতীয় দ্রব্য, যে জিনিসগুলো আসলে বিলাস, যেমন স্বর্ণরূপা, যেমন হচ্ছে কি বলতো, স্বর্ণরূপা, ডায়মন্ড। ওকে, স্বর্ণরূপা, ডায়মন্ড। তাহলে কি হবে? চাহিদাভিত্তিক ব্যতিক্রম। কোন কোন ক্ষেত্রে চাহিদাভিত্তিক কাজ করে না, সেটা হচ্ছে গিফেন দ্রব্য, ভেবলেন বা বিলাসজাত দ্রব্য। এরপর আরও বলছি। আচ্ছা, কে কি এখন কি লিখবো স্যার? হ্যাঁ, তাড়াতাড়ি, আমি তো বললাম, ঠিক আছে। কি কি বলছি বলো তো? বলছি গিফেন দ্রব্য, ভেবলেন দ্রব্য কোনগুলো সেটাও বলছি। 3 নম্বর সবাই লিখে ফেলো যে ভোক্তার আয়ের পরিবর্তন। যদি আয়ের পরিবর্তন হয় তখনও কি হবে বলো তো? ভোক্তার যদি আয়ের পরিবর্তন হয় তখনও কি হবে? যেমন আমার 40,000 টাকা স্যালারি, আমার হঠাৎ করে 80,000 টাকা স্যালারি হলে আমি কি আবার ওই দ্রব্যগুলো ভোগ করবো? আমি তো আরও বেশি কী করবো? বেশি হচ্ছে অন্য দ্রব্য যেগুলো আসলে আমার মর্যাদা বাড়াবে সমাজে, সেগুলো তো ভোগ করার চেষ্টা করবো। আমি লোকাল বাজার থেকে হচ্ছে সবজি কিনতে হবে, তখন আমি কি সুপার শপে যাবো কিনতে? আমি সুপার শপে, স্বপ্নতে, এই সেই এখানে সেখানে গিয়ে কিন্তু কিনবো। তার মানে কি, মানুষের যদি আয় বাড়ে তখন আসলে তার চাহিদাটাও বেড়ে যায় অনেক সময়। তাহলে আয়ের পরিবর্তন। আর 4 নম্বর লেখা হচ্ছে রুচির পরিবর্তন। দেখো, মাঝে মাঝে মানুষের রুচিও পরিবর্তন হতে পারে। তো আয়ের পরিবর্তন এবং রুচির পরিবর্তনও কি হয় বলো তো? আসলে চাহিদাবিধি কাজ করে না। ঠিক আছে, চাহিদাবিধি কাজ করে না। লিখো, এই দুটাও লিখো। আয়ের পরিবর্তন ও রুচির পরিবর্তন, আয়ের পরিবর্তন ও রুচির পরিবর্তন। তারপরে লেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে লেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। তারপরে লেখা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। আচ্ছা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। তারপরে কি লিখবা? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। এরপরে হচ্ছে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। চশমাটা একটু পরি। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। আচ্ছা, বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। এই পর্যন্ত লিখছে, এই কয়েকটা লিখলেই হবে। ওকে, এই কয়েকটা লিখে হবে না। আমি বুঝি না, মানে আমার সামনে থাকলে বুঝতাম যে আসলে সবাই তো সমান রেসপন্স করবে না। আমি ক্লাসে যখন অফলাইনে যখন নিই তখন আসলে বুঝি কোন স্টুডেন্টটা আমার হচ্ছে ডাল, কোন স্টুডেন্টটা আসলে লিখতে পারছে না, কোন স্টুডেন্ট আমার কথা ধরতে পারছে না। সবাই তো সমান হয় না। তো এই জন্য আমি বারবার বলি একটা কথা। তো অনেকে আসলে বিরক্ত হয়ে যাওয়া যে ভাই বারবার একটা কথা বলতেছে। না, আমি জানি না, এই জন্য বারবার বলি কে লিখতে পারলো, কে পারলো না। ওকে, তাহলে এই পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে আমরা চাহিদাবিধি পর্যন্ত পড়ছি। এখন আমরা কী করবো? চাহিদাবিধির ব্যতিক্রমও পড়ছি। এখন আমরা চাহিদার সূচি অঙ্কন করতে যাব। ওকে, চাহিদার সূচি লেখো। চাহিদা সূচি লেখো। এখন আমরা চাহিদা রেখাতে কিন্তু যাচ্ছি। ওকে, চাহিদাবিধির ব্যতিক্রমও আমরা পড়ছি। এখন চাহিদার সূচিতে গেলাম। লেখো, দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে তালিকার মাধ্যমে প্রকাশ করাকে কি বলে? চাহিদা সূচি বলে। দেখো, খুব ইজি করে দিয়েছি বাবা, খুব ইজি করে দিয়েছি তোমাদের জন্য। যে দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে তালিকার মাধ্যমে প্রকাশ করাকে কি বলে বলো তো? চাহিদা সূচি বলে। ওকে, সুন্দর করে লিখে ফেলো দ্রুত। ওকে, চাহিদা সূচি বলে। চাহিদা সূচি কাকে বলে? যাদের হয়েছে। আচ্ছা, বলছো স্যার শেষ দুইটা আরেকবার বলেন। আমি শেষ দুইটা বলছি হচ্ছে ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। ভবিষ্যতে কোনো একটা দ্রব্যের দাম বাড়বে, সেটা যদি অনুমান করতে পারো তো সেটা তো বাড়তে পারে, কিন্তু আমরা হচ্ছে কি করব?
সেটার ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি আসলে কার্যকর, ওটা বাড়বে তো পরে বাড়বে। আর একটা বলছিলাম যে কি, আর শেষেরটা বলছিলাম যে বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন, যেমন হচ্ছে কফি আর হচ্ছে কি বলো তো চিনি, কফি আর চিনি। এখন কথা হচ্ছে যদি হচ্ছে কফির হচ্ছে দাম বাড়ে, কফির দাম বাড়লো, আমি কফি খাবো না, আমি তো চা খাবো, তাহলে চায়ের বিকল্প কফি না, তো এইরকম আর কি। আচ্ছা ওকে, এই পর্যন্ত লেখা শেষ তোমাদের। আচ্ছা ডান, অপূর্ণ আফনান বলেছো ডান, তাহলে চাহিদা সূচিও শেষ। এখন আমরা একটা চাহিদা সূচি আমরা অঙ্কন করব, একটা চাহিদা সূচি অঙ্কন করব। দেখো দেখো চাহিদা সূচি, আমরা একটু আগে বলছি যে দামও কি বলতো চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, তাহলে চাহিদা সূচি একটা অঙ্কন করো, চাহিদা সূচি একটা অঙ্কন করো। তাহলে এটা হচ্ছে দাম, আমরা এখানে পি ধরলাম, আর যেহেতু চাহিদাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটাও তো আমি লিখে দেই নাই, তো এখন এখানে লেখো। ওই একটু কোথাও যদি জায়গা থাকে তাহলে চাহিদার ইংরেজি কি বলো তো ডিমান্ড, চাহিদার ইংরেজি হচ্ছে ডিমান্ড। তাহলে ডিমান্ড হচ্ছে আমরা কি প্রকাশ করবো, মানে চাহিদাকে কি দ্বারা প্রকাশ করব, ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করতে পারবো, অথবা মাঝে মাঝে কি কিউডি দ্বারা প্রকাশ করব, মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড। কিউডি মানে কি বলতো কোয়ান্টিটি অফ ডিমান্ড, মানে চাহিদার পরিমাণ, তাহলে কিউডি দ্বারা প্রকাশ করব, অথবা শুধু ডি দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে যখন কিউডি দিব তখন বুঝবা কি এটা হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণকে বোঝাচ্ছে। তাহলে এই হচ্ছে ব্যাপার আমাদের, এই হচ্ছে ব্যাপার যে, আর পিতে হচ্ছে দাম, মানে পিতে হচ্ছে প্রাইস, এটা তো জানি। তাহলে একটু ডিমান্ডের ক্ষেত্রে বললাম যে চাহিদার ইংরেজি হচ্ছে ডিমান্ড, দেন হচ্ছে এটাকে আমরা কিউডি দ্বারা প্রকাশ করব। কিউডি কেন, যে কিউতে হচ্ছে কোয়ান্টিটি, ডিতে হচ্ছে ডিমান্ড, তাহলে কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড। এখানে লিখবো চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ, ওকে পরিমাণ, চাহিদার পরিমাণ। দেন এখানে কি লিখবো বলো তো, এখানে হচ্ছে কিউডি লিখবো, কিউডি। ওকে এখন আসো আমরা কীগুলো আমি দাম সেট করবো। এই পর্যন্ত আসলে সবাই তুলে ফেলো আগে, তারপরে না করব। আচ্ছা আচ্ছা এই পর্যন্ত পাইছো, হ্যাঁ ডিমান্ড, ওকে বিসিল আফরিন, ওকে লেখো যে 2, 4, 6, 8, আমি লিখছি ইংরেজিতে, বলছি হচ্ছে বাংলা। ওকে লেখো, কোনো সমস্যা নেই। 80, 60, 40, 20 এই পর্যন্ত লিখে ফেলো, সরি 20, ওকে 80, 60, 40 এবং 20। তাহলে কি দুইয়ের দাম মানে 2 টাকা দামে চাহিদা পরিমাণ হচ্ছে 80, 4 টাকা দামে 60, 6 টাকা দামে হচ্ছে 40, আর 8 টাকা দামে হচ্ছে 20। এই পর্যন্ত তুলে ফেলো, এটা হচ্ছে সূচি, এটা সূচি। দেন এখান থেকে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করে ফেলবো, চাহিদা রেখাটা অঙ্কন করে ফেলবো। ওকে চাহিদা রেখা অঙ্কন করে বর্ণনা দিব। দেন আমরা কোথায় যাব, চাহিদার স্থিতিস্থাপকতাতে যাব, চাহিদার স্থিতিস্থাপকতাতে যাব, অনেক বড় আসলে, চাহিদার স্থিতিস্থাপকতাতে যাব, অনেক বড় এবং অনেক কিছু। ওকে দেখো আমি চাহিদা রেখাতে যাই, আমরা প্রথমে লম্ব এবং ভূমি নিব, উপরের দিকে ওয়াই, দেন এখানে 0, এখানে হচ্ছে এক্স। ওকে আমরা এখানে কি নিব, এদিকে হচ্ছে দাম নিব, মানে দাম এবং মানে ইয়ার ক্ষেত্রে তোমার চাহিদার যোগানের ক্ষেত্রে সবসময় চিন্তা করবে যে ভূমি অক্ষের দিকে হচ্ছে যেটা দেখাতে চাই সেটা ভূমি অক্ষের দিকে নিব, মানে চাহিদা এবং যোগানের ক্ষেত্রে এটা একটু আমরা মনে রাখবো যে যেটা দেখাতে চাই সেটা একটু কোন দিকে রাখবো, সেটা হচ্ছে ভূমি অক্ষের দিকে রাখবো। তাহলে আমরা চাহিদা এখানে নিব, চাহিদার পরিমাণ, ওকে চাহিদার পরিমাণ। ওকে ওকে দেখো তাহলে এখন মানগুলো আমরা ইনপুট করবো। তাহলে দাম কত, দাম হচ্ছে 2, এই যে 2, তারপরে কত 4, তারপরে কত 6, তারপরে কত 8, এখানে 8 লিখলাম। ওকে এরপরে এখানে কত আছে, তাহলে 20 করে আছে, তাহলে আমি এখানে কী করবো 20, 40, দেন কত 60, আর হচ্ছে 80। ওকে আমি 80 পর্যন্ত লিখছি। এই পর্যন্ত তুলে ফেলো তো সবাই, ওকে এই পর্যন্ত তুলে ফেলো তো সবাই, সবাই আমাকে তুলে ফেলে আমাকে সবাই ডান লিখবা, তুলে ফেলে সবাইকে আমাকে ডান লিখবা, আমি একটু পানি খাবো সবাই। অল্প সময় হয় না আসলে, এই যে 9:30 বাজে, অথচ দেখো তোমাদের কতটুকু পড়াইছি আল্লাহ জানে। আমি এই সপ্তাহের শেষের দিকে যদি ফ্রি থাকি আমি তোমাদের ম্যারাথন ক্লাস নেব। ম্যারাথন বলতে কি জানো, আমি তোমাদের ম্যারাথন হচ্ছে একটানা 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস, মানে আমি একদিনে 4-6 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত ক্লাস নিই, ঠিক আছে। এই সেদিন হচ্ছে তোমাদের যারা 25 ব্যাচের এদের হচ্ছে টানা 4-5 ঘন্টার ক্লাস নিচ্ছি, 5 ঘন্টায় তোমার হচ্ছে প্রথম অধ্যায় থেকে 4র্থ অধ্যায় শেষ করছি, বুঝছো।
তোমাদের এই রুচিটা থাকলে না মানে আমি নিব আর কি, ঠিক আছে? আমি তোমাদের সমস্যাগুলো বুঝি, তোমাদের আসলে পড়ানো দরকার, তোমাদের অনেকেই আসলে অনেক সময় দিয়ে পড়ানো দরকার। ওকে, এই পর্যন্ত করছো কি না? প্লাবন বলছে জানি, কি জানি? আচ্ছা ওকে, আচ্ছা লেখা শেষ। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা এটা হচ্ছে লিখে ফেলবো। তাহলে এটা হচ্ছে কি, আমরা দেখি যে 2 টাকা দামে হচ্ছে আমাদের চাহিদার পরিমাণ কত? 80। তাহলে 2 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 80, কোথায়? এই যে 2, এই যে 80। ওকে, দেখো 2 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 80, 4 টাকা দামে কত? 4 টাকা দামে হচ্ছে 60, এই যে 60, 4 টাকা দামে হচ্ছে 60। তারপরে কত বলো তো? তারপরে হচ্ছে 6 টাকা দামে হচ্ছে চাহিদা কত? 40, এই যে 6 টাকা দামে হচ্ছে 40। দেন কি বলো তো? 8 টাকা দামে কত? 8 টাকা দামে হচ্ছে 20। তাহলে আমরা কত পাইলাম বলো তো? আমরা হচ্ছে মোটামুটি এই হচ্ছে রেখাটা পাইলাম। এটা আমার কি বলো তো? এটা হচ্ছে আমার ডি এবং ডি প্রাইম, ডি এবং ডি প্রাইম, এটা হচ্ছে আমার চাহিদা রেখা, ডি এবং ডি প্রাইম, ঠিক আছে? ডি এবং ডি প্রাইম, ডি এবং ডি প্রাইম, ঠিক আছে? ডি এবং ডি প্রাইম। ওকে, দেখো এই পর্যন্ত কে কে করছো? এই পর্যন্ত কে কে করছো বলো তো? ভাইয়া আমরা আসি আপনার সাথে। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ স্যার থাকবো। ওকে, আমি তোমাদের কথা ভাবছি আসলে, যে তোমাদের আসলে এই যে 1 ঘন্টা বকবক করলাম, কতটুকু শেখাতে পারলাম। মানে আমার পড়ানোর জায়গাটা হচ্ছে ভালো লাগা, নট এ প্রফেশনাল বা নট এ প্রফেশনাল টিচার। আমি নিজেকে কখনো প্রফেশনাল টিচার মনে করি না, আবার হচ্ছে এটাকে প্রফেশনও মানে এখনও প্রফেশন হিসাবে নিই নাই। তো ভালো লাগার জায়গা থেকে পড়ে, আসলে আমার পড়াতে ভালো লাগে, এই জন্য পড়াই, পড়াতে ভালো লাগে। আর অনেক দিন যাবত থেকে পড়াই, আমি যখন অনেক ছোট, ক্লাস 8, 9, 10 তখন থেকেই আমি পড়াই। মানে আমার ভাইয়ার এরকম প্ল্যাটফর্ম ছিল, কোচিং ছিল, তো সেখান থেকে আসলে আমার পড়ানোর জায়গাটা। ইন্টারমিডিয়েটেও পড়াইছি আমি, ইউনিভার্সিটিতে ভর্তি হয় নাই, তখন থেকে ঢাকায় পড়াই। তো বিভিন্ন মানে পড়ানোটা একদম নেশা আসলে, এটা আসলে খুব যে ইয়ার সাথে মানে অর্থনৈতিক ব্যাপারের সাথে সম্পর্কিত তা কিন্তু না। এই জন্য আমি তোমাদের অনেককে বলছি যে সবাইকে নিয়ে আসো, যাদের কোনো প্রবলেম তাদের কথা সে আমাদের সাথে আমার সাথে কথা বলবে, এবং সবাইকে একটু বলো। আমি যেহেতু শেখাতে চাই, তোমরা যদি 20 জন শেখো তাহলে আরও 2 জন শিখলে কী সমস্যা? তো আসলে এই যুগে কারো অর্থনৈতিক সমস্যা হয় না, এটা আমি জানি, হয় না, কিন্তু আসলে শেখার প্রবণতাটা কম, এবং এভাবে কেউ শেখায় না। মানে ধরে ধরে আসলে আজকের পোলাপান শিখতেও চায় না, আবার হচ্ছে কেউ শেখাতেও চায় না, মানে শেখাতে পারলেই হয়ে গেল, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা কি বললাম যে আমরা এই চাহিদা রেখাটা হচ্ছে আমরা অঙ্কন করে ফেললাম। এখন এটার বর্ণনা দিব, সুন্দর করে একটা বর্ণনা দিব। ওকে, আমরা হচ্ছে বর্ণনা দিব। বর্ণনা দেওয়ার সময় আমরা লিখবো কি? বর্ণনা দেওয়ার সময় আমি খুব সুন্দর করে বলি, তোমরা লিখে ফেলতে পারবো, পরেই লিখে ফেলতে পারবা যে চিত্রে ও এক্স ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং ওয়াই লম্ব অক্ষে দাম নির্দেশিত। দাম যখন সর্বনিম্ন 2 টাকা তখন চাহিদার পরিমাণ সর্বোচ্চ 80 একক, এবং দাম যখন বেড়ে 4 টাকা তখন চাহিদার পরিমাণ কমে 60 একক। দাম যখন আরও বেড়ে 6 টাকা তখন চাহিদার পরিমাণ কমে 40 একক হয়। দেন দাম যখন সর্বোচ্চ 8 টাকা তখন চাহিদার পরিমাণ সর্বনিম্ন 20 একক। যা এই যদি বিন্দু থাকে প্রত্যেকটা কথার শেষে তুমি কি করবা? আমি যখন এটা উল্লেখ করেছি তখন বিন্দু থাকলে প্রত্যেকটা কথার পরে তুমি জাস্ট বিন্দুগুলো যুক্ত করবা, যে যা এই বিন্দুর মাধ্যমে, যা এ বিন্দুর মাধ্যমে নির্দেশিত, যা এ বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে, যা সি বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে। কত শব্দ আসলে তুমি ব্যবহার করতে পারবা, এটা তোমার পছন্দের অনুযায়ী। তো এই হচ্ছে ব্যাপার, আমরা খুব সহজ করে কিন্তু চাহিদা সূচিটা করে ফেললাম এবং চাহিদার রেখাটাও অঙ্কন করে ফেললাম। আশা করি চাহিদা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, প্রবলেম যেটা হবে সেই জায়গাতে আমরা যাব। ওকে, আচ্ছা বলো এখন ভাই আজকে মেসেঞ্জার পিডিএফ দিন প্লিজ প্লাবন। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে পিডিএফ দিয়ে দিব। ওকে, আমি বাসায় গিয়ে তোমাদের মেসেঞ্জারে করে পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব পিডিএফ। এইটার পিডিএফ না, আমি মূলত আমি স্টুডেন্টদের আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের যা দেই তোমাদেরও তাই দিব। ওকে, তোমাদেরও তাই দিব না, আমি ওগুলোই দিই। ওকে, এই দেখো 8 জন ছিল, 9 জন ছিল ক্লাসে। এই যে জাহান বলেছো যে
পড়তে চায় না কিন্তু খাতা নিয়ে টানাটানি করে। মানে কেন আমি জানি না। আমি যখন তোমাদের মতো ইন্টারমিডিয়েটে ছিলাম, আমি কি পরিমাণ পরিশ্রম করেছি আমি জানি, যে আসলে আমি অর্থনীতি কিভাবে শিখতাম কিংবা অন্যান্য সাবজেক্ট আমি কিভাবে শিখতাম। আচ্ছা ওকে, দিবনি, কোনো সমস্যা নেই। এখন এই পর্যন্ত কে কে পারছো আমি জানি না, তোমরা কমে যাও, তোমাদের দিতে চাই কিন্তু তোমরা আসলে ওই আগ্রহটা দেখাও না আসলে। যে কয়েকজন আগ্রহ আছে, আমি বলছিলাম যে তোমরা তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করবা, বন্ধুদের মধ্যে একটু নিয়ে বন্ধুদের একটু নিয়ে আসবা, সেটা আসলে করাই যায়। ওকে, ওকে আমি হোয়াটসঅ্যাপেও দেবো, এখানেও দেবো, কোনো সমস্যা নেই। এখন কয়েকটা ব্যাপার আছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো, তোমরা এখনই লিখে নিতে পারো। দেখো কি যে চলক কাকে বলে, অর্থনীতিতে চলক কাকে বলে, যেসব বিষয়ের বা রাশির মান অপরিবর্তিত হতে পারে, যাদের মান ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয় তাকে চলক বলে। মানে অপরিবর্তিত না, যেসব রাশির মান পরিবর্তিত হতে পারে এবং যাদের মান ভিন্ন ভিন্ন হয় সেটাই কি চলক অর্থনীতিতে। দেন চলক হচ্ছে দুই প্রকার, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। যেসব চলকের মান অন্য কোনো চলকের মানের উপর নির্ভর করে না তাকে স্বাধীন চলক বলে। অধীন চলক কি, অধীন চলকে লিখে ফেলবো। অধীন চলক কি, আমার সেটা আছে। অধীন চলক কি এখানে এখনই লিখে ফেলো। ওকে, লিখলে মনে থাকবে অধীন চলক কি, অধীন চলক কি। ওকে, এটাও লিখে ফেলবা। তারপর হচ্ছে কি ধ্রুবক কি, ধ্রুবক হচ্ছে কি যেসব বিষয় বা রাশির মান আসলে কি পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে ধ্রুবক। দেন হচ্ছে অপেক্ষক কাকে বলে, দুই বা ততোধিক চলক যখন পারস্পরিক বিশেষ সম্পর্কে আবদ্ধ হয় তাকে আসলে অপেক্ষক বলে। তো এই কয়েকটা লিখে ফেলো, অথবা এসএস নিয়ে নিতে পারো, পরে লিখতে পারো। আর আমি শিটে দিয়েই দিব। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা জাহান বলেছো স্যার আমি আছি আর থাকবো সবসময় ইনশাল্লাহ। ওকে, তোমরা এই পর্যন্ত লিখে ফেলো, আমি আবার দিচ্ছি। হ্যাঁ, এর কয়েকটা আছে, খুবই কম দেওয়া আছে। আমি প্রথমে দেওয়ার চিন্তা করে পরে বুঝতে না দিব না, এগুলো হচ্ছে তো আমি নিজেও বলে দিতে পারবো, এবং পাশাপাশি হচ্ছে এগুলো তো তোমাদের পিডিএফে থাকবে। সুতরাং মেইন জিনিসগুলোতে ফোকাস করার চেষ্টা করব। ওকে, আচ্ছা এগুলো তো আশা করি সমস্যা হবে না, এখানে স্ক্রিনশট নিতে পারো। আর এখানে পরামিতি নাই, এখানে অধীন চলক যেমন বললাম, আবার পরামিতি নাই। এখানে পরামিতি কাকে বলে, এগুলো কিন্তু ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে ক এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরামিতি কাকে বলে, অপেক্ষক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, স্বাধীন চলক কি, অধীন চলক কি, চলক কাকে বলে। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ক নম্বরের জন্য। মানে এগুলোই আমরা ভুল করি, চলক কাকে বলে আমি তো জানি না। তো তুমি যদি নোট ডাউন করে ফেলো আজকের ক্লাসে, তোমার কি আরও ভুল হবে বলো ক নম্বরে এই অধ্যায়ে তো এগুলোই ক নম্বরের প্রশ্ন। মানে এগুলোই ম্যাক্সিমাম জায়গাতে ক নম্বর আসে। মানে চাহিদা কাকে বলে, যোগান কাকে বলে, এগুলো খুব কম আসে। তো আসলেও তো সমস্যা নেই, ওগুলো তো আমার জানাই আছে, ওগুলো তো সৃজনশীল পড়ছি। কিন্তু যেগুলো আসলে ক নাম্বার আসে এগুলো তো ভুল করবো, এই জন্য মূলত জানার জায়গা। ওকে, বলছো আমরা লিখি, একটু বসেন। ওকে ওকে, লেখো, লিখতেও পারো, আবার কি করতে পারো বলো তো, লিখতেও পারো, আবার হচ্ছে স্ক্রিনশটও দিতে পারো পরবর্তীতে। আমি বলছি পিডিএফে তো পাবা, কিন্তু পিডিএফের আশায় যারা এসএস নাও অথবা পিডিএফের আশায় যারা আসলে লিখো না, তারা কিন্তু দুইটা ভুল করো। তোমরা যদি লিখো তাহলে কিন্তু তোমাদের কি হবে বলো তো, তোমাদের হচ্ছে মনে থাকবে জিনিসটা, মানে এখন লিখলে তোমাদের মনে থাকবে। চলক ধ্রুবক কাকে বলে, ঠিক আছে, এগুলো পরামিতি কাকে বলে, এই জিনিসগুলো আসলে লিখে নেওয়া খুবই জরুরি। আচ্ছা আচ্ছা, এখন এই জায়গায় যদি হয়ে থাকে তাহলে একটা জিনিস শেখাই তোমাদের, ঢাল কাকে বলে। মাঝে মাঝে ঢাল থেকে কি আসে জানো, ঢাল থেকে ইয়ে আসে, তোমার এমসিকিউ আসে, এবং মাঝে মাঝে সৃজনশীল আসে। সৃজনশীল খুব কম আসে, আমি সৃজনশীলও শেখাবো, কিন্তু সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে তোমার কি বলো তো, এমসিকিউ। তো আমরা সেটাই শিখবো যে ঢাল আসলে কাকে বলে। লেখো যে স্বাধীন চলকের দেখো স্বাধীন চলকের, জানি না লিখতেছো কি না। আচ্ছা লেখো স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়
তাদের অনুপাতকে বা এর অনুপাতকে ঢাল বলে। এর থেকেও সহজ করে আমি দিব, ঠিক আছে, যে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলে বলো তো, এই দুইয়ের অনুপাতকে ঢাল বলে। লেখো, কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় এদের অনুপাতকে কি বলে, ঢাল বলে। লিখছো? লিখে ফেলো যে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় এদের অনুপাতকে কি বলে, ঢাল বলে। অনুপাত মানে কি বলো তো, ভাগ। আমি খুব সুন্দর করে লিখে দিব, আমি খুব সুন্দর করে সহজ করে লিখে দেবো। আগে এটা লিখো যে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় এদের অনুপাতকে ঢাল বলে। লিখছো? ওকে, কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে ঢাল বলে। এখন আসো যে আমি আরও সহজ করে দিই, আমি আরও সহজ করে যে ঢালের সূত্র, ঢালের সঙ্গে আরও সহজ কী হতে পারে, লিখবা যে লম্ব অক্ষের পরিবর্তন ও ভূমি অক্ষের পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে ঢাল বলে। জাস্ট এইভাবে লিখবা, লম্ব অক্ষের পরিবর্তন, আমরা সূত্রও লিখে ফেলবো, লম্ব অক্ষের পরিবর্তন, লম্ব অক্ষের পরিবর্তন ও ও ভূমি অক্ষের পরিবর্তন, ও ভূমি অক্ষের পরিবর্তন, ভূমি অক্ষের পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে ঢাল বলে। লেখো, এই পর্যন্ত লিখো, লম্ব অক্ষের পরিবর্তন ও ভূমি অক্ষের পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে ঢাল বলে। ওকে, লম্ব অক্ষের পরিবর্তন ও লম্ব অক্ষের পরিবর্তন ও ভূমি অক্ষের পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে ঢাল বলে। ঠিক আছে? ওকে, ঢালের সূত্রটা আমি লিখে দিব। আচ্ছা, ঢালের সূত্র অলরেডি কিন্তু তোমরা হচ্ছে এই আমার সংজ্ঞাতেই কিন্তু পাইছো। ঠিক আছে, সংজ্ঞাতে পাইছো। কি উপরে কি থাকবে? উপরে থাকবে ঢাল, কি ঢালের সূত্র, সূত্র লেখো, সূত্র লেখো কি উপরে হচ্ছে লিখবে যে স্বাধীন চলকের পরিবর্তন, স্বাধীন চলকের পরিবর্তন, আবার কি বলতো এখানে ডিভাইডেড বাই কি, আচ্ছা লিখে ফেলো, ঢাল। স্বাধীন চলকের পরিবর্তন অনুপাত মানে ডিভাইডেড বাই কি, অধীন চলকের পরিবর্তন। এটা আরো ইজি করে দিব। ঠিক আছে, অধীন চলকের পরিবর্তন, এটা হচ্ছে লিখা পরিবর্তন। ওকে, আচ্ছা, এটা আরো ইজি করে দিব। কিভাবে ইজি করে দিব দেখো, যে ঢাল সমান সমান, আমি একটু আগে কি বললাম, যে ঢাল সমান সমান লম্ব অক্ষের পরিবর্তন ও ভূমি অক্ষের পরিবর্তন। তাহলে লম্ব অক্ষের পরিবর্তন ও ভূমি অক্ষের পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে ঢাল বলে। তাহলে লম্ব মানে আমরা কি জানি, ওয়াই সব সময়। তাহলে ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই কি বলতো, যে ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন। এই ডেল চিহ্নটা মানে কি, এই ডেল, এই যে ডেল, এই যে ডেল্টা অথবা ডেল, এই চিহ্নটাকে বলে ডেল, অথবা ডেল্টাও বলতে পারি। ডেল এটা হচ্ছে, এই সাইনটার মানে হচ্ছে পরিবর্তন, এই সাইনটার মানে কি পরিবর্তন, লিখে নাও। তাহলে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে ঢালের সূত্র। খুবই ইজি করে, যে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে ঢালের সূত্র, সহজ সূত্র। উপরে হচ্ছে লম্ব অক্ষে কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা দেখাবো, দেন তার নিচে হচ্ছে কি ভূমি অক্ষের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা দেখাবো। আমি একটু পরে তোমাদের দেখাবো। ঠিক আছে, একটু পরে তোমাদের ঢালের একটা ম্যাথ করাবো, দেন সোনার বাংলাদেশ, এটা দেন ঢালের হচ্ছে মান সোনার বাংলাদেশ হয়ে যাবে। হ্যাঁ 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 সাদিয়া, হ্যাঁ সাদিয়া, আমি আসলে ক্লাস নিচ্ছিলাম, আমি ভাবলাম যে বের হয়ে দেই। তোর কি এখনই খুব প্রয়োজন? বৃষ্টিকে বল, ওর কাছে আছে বৃষ্টি, অথবা জেরিনাকে বল। আর না হলে আমি বৃষ্টি অথবা জেরিনাকে বল, আর না ও নাই। আচ্ছা, তাহলে আমি একটু বের হয়ে দেই, আমি তো ক্লাসে আছি। ওকে ঠিক আছে। হ্যাঁ, আমি তো বলছি তোরে, আমি তো বলছি যা আছে দিব। ওকে ঠিক আছে। আচ্ছা স্যার, একটু সমস্যা, হ্যাঁ চাহিদার স্থিতিস্থাপকতা সমস্যা অবশ্যই হয়, কিন্তু এটা আসলে আমরা ঠিক করে ফেলবো, চাহিদার স্থিতিস্থাপকতা ঠিক করে ফেলবো। ঠিক আছে, ওটাও ইজি লাগবে, আমি এমন ইজি করে পড়াবো, ওটা ইজি লাগবে, এমন ইজি করে পড়াবো যে ইজি লাগবে। ওকে, এখন আমরা একটা ঢালের ম্যাথ করব। ধরো এটা যদি হয়ে থাকে, তোমাদের ঢালের ম্যাথ করাবো। দেখো যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের একটা তোমার হচ্ছে দেখো 5, 10, 15, 20, 25,
আচ্ছা এখানে হচ্ছে 10 20 30 40, আচ্ছা এখানে 0। আচ্ছা এখন কি আচ্ছা এই পর্যন্ত তুলো আগে, এই পর্যন্ত তুলো আগে, আমি এই পর্যন্ত তুলো, আর তোমাদের একটু কমেন্টগুলো দেখি। আচ্ছা জাহান কি লিভ নিছো নাকি? প্লাবন আবার ওয়াশিং করতেছো, অপনাও আচ্ছা আচ্ছা আমি দেখতেছি না, আমি ফোন আসছিল ফোনে। আচ্ছা এই পর্যন্ত হইছ। আচ্ছা দেখো যে 20 হচ্ছে 40, আমার এটা লাগবে না, উপরের 25টা না লাগবে না, 15 হচ্ছে 30, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা। আচ্ছা দেন আমি কি করব, এই মানগুলো একটু ইয়ে হয়েছে আর কি। দেন হচ্ছে এটা হচ্ছে আমার একটা তোমার হচ্ছে এখান থেকে আমাকে কি করতে হবে, ঢাল নির্ণয় করতে হবে, এটা 0 মনে রেখো, এখান থেকে আমাকে ঢাল নির্ণয় করতে হবে। ওকে, মানে এটা হচ্ছে সরল রেখার বিভিন্ন বিন্দুর ঢাল, ঠিক আছে, সরল রেখার বিভিন্ন বিন্দু। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। ওকে, এখন এটা হচ্ছে কি বলতো, এস মানে সরল রেখা, এস এস মানে এটা সরল রেখা। ওকে, এটা হচ্ছে সরল রেখা। তাহলে দেখো যে আমরা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু দিলাম। এখন আমাকে কি বলবে, আমাকে বলবে যে কোনো একটা বিন্দুর ঢালের মান কত। এটা এমসিকিউও থাকবে, এমসিকিউ কিন্তু থাকবে, যে আমাকে বলবে যে বি বিন্দুর ঢালের মান কত, সি বিন্দুর ঢালের মান কত, আমি কীভাবে বের করবো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমাদের জানতে হবে। স্যার নেট সমস্যা কেন? হ্যাঁ নেট একটু সমস্যা করতেছে, হ্যাঁ নেট সমস্যা করতেছে, নেট একটু সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা সবাই আমি জানি না সবাই দেখতে পাচ্ছ কিনা। এখন দেখো যে আমাকে প্রশ্ন করবে যে এ বিন্দুর ঢাল কত। আচ্ছা এ বিন্দুর ঢাল কত, এ বিন্দুর ঢাল কত, এ বিন্দুর ঢাল কত, ঢাল কত, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার লিখে দিব। বি বিন্দুর ঢাল কত, বি বিন্দুর ঢাল কত, বি বিন্দুর ঢাল কত, এইভাবে প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে, এইভাবে প্রশ্ন থাকতে পারে। এ বিন্দুর ঢাল কত, বি বিন্দুর ঢাল কত, অথবা বলবে যে ঢাল কত। কারণ আছে, শুধু কোনো বিন্দুই বলবে না, বলবে যে ঢাল কত, তখন মানে বা ঢাল নির্ণয় করো, তো তখন আসলে তুমি কনফিউশনে পড়ে যাবে কোন বিন্দু ঢাল নির্ণয় করবা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, সেটা আমি তোমাদের বলবো একটু পরে। তো একটু পরে যখন আমি এ এবং বি বিন্দুর ঢালটা নির্ণয় করবো, এখন আমরা আসো এ বিন্দুর ঢাল নির্ণয় করবো। তাহলে এ বিন্দুর ঢাল নির্ণয় করে আমি কী করবো, ঢালের সূত্রটা লিখবো। আচ্ছা এ বিন্দুর ঢাল, এ বিন্দুর ঢাল আমি জাস্ট কী করবো, তাহলে ঢাল সমান সমান কি, ঢাল সমান সমান কি বলতো, ডেল্টা, আমি বলছি ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, ডেল্টা এক্স। তাহলে কি হবে দেখো, ডেল্টা ওয়াই মানে কি, যে লম্ব অক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে, ভূমি অক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে। দেখো এ বিন্দুর ঢাল মানে কি, যে এ বিন্দুর ঢাল হচ্ছে এ হচ্ছে এখানে, তাহলে এ আমি কি করব, যে উপরের বিন্দুর সাথে আমি কি করব, মানে উপরে কি আছে, বি আছে, অবশ্যই দুইটা থাকবে। তাহলে উপরে যদি বি থাকে তাহলে আমি কি করব, 10-এর সাথে 5 মাইনাস করব। তাহলে 10-এর সাথে 5 মাইনাস করলে কত থাকে বলো তো, তাহলে অবশ্যই 5 থাকে, 5 থাকে। দেন আমি কি করব বলো তো, এখানে হচ্ছে 20-এর সাথে 10 মাইনাস করব। 20-এর সাথে 10 মাইনাস করলে কত হয় বলো তো, 20-এর সাথে 10 মাইনাস করলে হচ্ছে কত হয়, তাহলে 10 হয়। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা আমি জানি না, তোমাদের এমসিকিউ চিত্রটা আরেকবার বুঝান স্যার। হ্যাঁ আরেকবার বুঝাবো, সমস্যা নেই। রুবাইয়া লিজা এসেছো, লিজাকে এর আগে দেখি নাই আমি, লিজাকে এর আগে দেখি নাই। চিত্রটা আরেকবার বোঝান, বুঝাইছি চিত্রটা, এটা হচ্ছে থাকবে, আমি বলেছি যে এটা হচ্ছে ঢাল নির্ণয় করতে তোমাকে কোনো চিত্র অঙ্কন করতে বলবে না। ঢাল হচ্ছে তোমার কি, এই চিত্রটা দেয়া থাকবে, এরকম অনেকগুলো বিন্দু অথবা দুইটা বিন্দুও থাকতে পারে, যেমন এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এটা এরকম থেকে বলবে যে একটা এমসিকিউ আসতে পারে, বলবে যে বিন্দু এ বিন্দুর ঢাল কত, অথবা গ নম্বর প্রশ্ন আসতে পারে বি বিন্দুর ঢাল কত। তাহলে আমি কি করব, আমি হচ্ছে প্রথমে সূত্রে যাব। আমি একটু আগে সূত্রটা লিখে দিলাম না তোমাদের, যে কি, যে সরলরেখার যে কোনো বিন্দুরই ঢাল হোক, আমি বলছি যে ঢাল সমান সমান ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, মানে লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই ভূমি অক্ষের পরিবর্তন। আমি বলছি তাহলে লম্ব অক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে দেখো তো, 5 আর 10, তাহলে আমি 10 থেকে 5 বাদ দিব, তাহলে 5, তাহলে 5 লিখছি। দেন আমি দেখো তো ভূমি অক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে, 20 এবং 10, কতটুকু পরিবর্তন হয়েছে 10, দেন আমি 10 লিখছি। এখন এটাকে আমি যদি করি, আমি যদি একে ক্যালকুলেশন করি যে 5 একে 5, 5 দুগুণ কত 10, তাহলে এখানে কত হবে বলো তো, এখানে হচ্ছে 2 হবে। তাহলে এই যে এ বিন্দুর ঢালের
মান কত বলো তো, এ বিন্দুর ঢালের মান কত 2 বা 1/2, মানে এভাবে আমরা লিখবো না, জাস্ট 1 মানে 5 মানে 1 দিয়ে আগে লিখবো, দেন এখানে 2, তাহলে 1/2 মানে হাফ লিখবো আর কি, মানে যেহেতু ঢালের মান এভাবে লেখা যায় না সেই জন্য আমরা কি লিখবো বলো তো, হাফ লিখবো। 1/2 মানে 5 5 2 10, তাহলে হাফ আসলো না, যে 1/2 এটা হচ্ছে ঢালের মান, ঠিক আছে, এইভাবে লিখবো আর কি। ওকে, দেখো এই পর্যন্ত পাইছো কিনা, মানে এক কথায় ভাই উপরে লিখেন ভাই, দেখা যায় না, দেখা যায় না, হ্যাঁ দেখা তো যায়। আচ্ছা আমি আর একটু উপরে লিখবো, আমি খুবই ছোট মানুষ। আচ্ছা আমি উপরে লেখা ট্রাই করব, ঠিক আছে প্লাবন, ঠিক আছে আমি উপরে লেখাটা, আমি আসলে ওই সাইডে লিখবো তো, পুরো বোর্ডটাকে ইউজ করার চেষ্টা করি, এই জন্য ঝামেলা। ওকে, আচ্ছা এই পর্যন্ত লিখছো এ বিন্দুর ঢাল কত। আচ্ছা মানে তোমার হচ্ছে যদি 0 মানে তোমার যদি এরকম থাকে যে হচ্ছে কি যেন বলে, যদি পয়েন্ট, যে এটাকে ভাগ করে ধরো কি আসবে, এটাকে ভাগ করলে কি আসবে বলো তো, তাহলে হাফ আসবে না, তাহলে এই হাফ যদি অন্যভাবে লেখা থাকে, মানে তোমার কোশ্চেনের মধ্যে তুমি এটাই লিখবা, কোনো সমস্যা হবে না আশা করি, ঠিক আছে। কোশ্চেনে যেটা থাকবে, মানে অপশনে যেটা থাকবে সেটাই। এখন বি বিন্দুর ঢাল কত, দেখো বি বিন্দুর ঢাল কি, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, তাহলে কি হলো, ডেল্টা ওয়াই কতটুকু পরিবর্তন হয়েছে দেখো তো, ডেল্টা ওয়াই, তাহলে বি বিন্দু যদি এটা হয় তাহলে উপরেরটা সাপেক্ষে করবো আমরা, উপরেরটা সাপেক্ষে করলে কত হলো দেখো তো, 15 থেকে 10 মাইনাস করলে কত 5, দেন এখানে কত বলো তো, বি আর সি বিন্দুর অনুপাতে করে দেখো তো, 30 থেকে 20 গেলে কত 10, তাহলে কি হবে বলো তো, তাহলে 5 একে 5 5 2 10, তাহলে কত হলো 1/2 মানে হাফ, তাহলে 1/2 এটাই আনসার। তাহলে এখন আমরা কি পাইলাম, যে এ বিন্দুর ঢালও এটা, বি বিন্দুর ঢালও হচ্ছে সেটাই, তাহলে আমরা যদি সমান পাই তাহলে এখন আমরা লিখতে পারি কি, এবং একটা এমসিকিউ প্রশ্নই আসে যে সরলরেখার প্রতিটি বিন্দুর ঢালের মান সমান, এই কথাটা লিখে নাও, সরলরেখার প্রতিটি বিন্দুর ঢালের মান সমান, লেখো সরলরেখার, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সরলরেখার তুমি যত বিন্দু ঢাল নির্ণয় করো না কেন সব মান একই হবে, ঠিক আছে। সরলরেখার প্রতিটি বিন্দুর ঢালের মান সমান, ওকে, এই কথাটা লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, হ্যাঁ বিথিল আফরিন উর্মি বলেছে একই হবে, এই তো, যে সরলরেখার প্রতিটি বিন্দুর ঢালের মান সমান, ঠিক আছে। এই ঢাল থেকে এমসিকিউ আসেই, মানে সিকিউ না আসলেও, সিকিউ খুবই কম আসে, সিকিউ আসবে না, ধরো আসবে না, কিন্তু এমসিকিউ তো কোনোভাবেই বাদ যাবে না ঢাল থেকে, তার মানে আমাকে পড়তে হবে, ঠিক আছে। এই জন্য আমি ঢাল নিয়ে এত কথা বললাম, ঠিক আছে। ঢালের শুধু সূত্রটাও আসতে পারে, যে ঢালের সূত্রটা লেখো, ওকে। আচ্ছা ওকে, ক্লিয়ার, প্লাবন বলছো ক্লিয়ার ভাই, না আমি আসলে খুব জি স্যার, খুব সুন্দর বুঝতে পারছি। ওকে, আমি খুব সহজ ভাষা ব্যবহার করি, মানে আমি যখন বাংলা পড়াই অ্যাডমিশনে, বাংলা পড়াই, অ্যাডমিশনে তো ইকোনমিক্স পড়াই না, বাংলা পড়াই, তখন এত মানে শব্দ ইউজ করি, মানে কিছু ব্যাপারগুলোতে, তোমরা যারা অন্যান্য জায়গায়, আমি এখন ওই প্ল্যাটফর্মগুলোর কথা বলবো না, তাহলে আমি কোন প্ল্যাটফর্মে ক্লাস নেই, এখানে ক্লাস নিচ্ছি মানে তুমি মনে করবো আমি এখানকার টিচার, ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, যে হচ্ছে তোমাদের একটা কথা বলছিলাম যে তোমরা একটু স্টুডেন্ট ভর্তি করাও, কম স্টুডেন্ট, আসলে খুবই কম স্টুডেন্ট, মানে আমি আগ্রহ হারাই ফেলি যে কেমন, তারপরে তোমরা মানে শেখার আগ্রহে তোমরা আসছো, তোমাদের তো শেখাতেই হবে, এটা তো দায়িত্ব। কিন্তু তোমরা চাইলে কোর্সের রিভিউ দিতে পারো, গতদিন কি যেন ওর নাম মনে নেই এই মুহূর্তে, ওর নাম যেন কি, ও হচ্ছে পোস্ট দিছে নিজের টাইম লাইনে, আমি দেখলাম, তো এটা ভালো, মানে কেন পোস্ট দিলে ভালো, কেন যে তুমি আসলে শিখছো, এটা হচ্ছে ভালো, তুমি যে আসলে ফোন চাপছো অনলাইনে কোর্স কিনে, অনেকে তো অনলাইনে একটা স্ক্যাম, এই সেই পড়া হয় না, সে হয় না, তো কথা হচ্ছে আসলেই পড়া হইতেছে কিনা সেটা গুরুত্বপূর্ণ, সেটা অন্যকে বোঝাবো। অনেকে বলে সারাদিন ফোনে চাপতেছে, ফোনে কি করতেছে, যেমন আমার ভাগ্নি হচ্ছে, ও হচ্ছে কি বলতো, ও হচ্ছে তোমাদের মানে সাথে পরীক্ষা দিবে, আমার ভাগ্নি, তো ওকে আমি সারাদিন বলি যে আম্মু আমি তো ব্যস্ত থাকি, বাইরে থাকি, এই সেই, তো তুমি আমাকে বলবা যে তোমার কোন সাবজেক্টে প্রবলেম, তুমি আমাকে যদি বলো তাহলে আমি বাসায় গিয়ে ধর 10টায় যাই, ও অনেক কোর্স, ও সায়েন্সের, আমি তো আর সায়েন্সে ছিলাম না, তো সায়েন্সের অনেক কোর্স কিনে
ইয়া করা শেষ, মানে পড়া শেষ, কোর্স শুধু কিনছে, মানে ল্যাপটপে সারাদিন থাকে, আবার ফার্স্ট ইয়ার তো পুরোই টিউশন করে, মানে পুরো স্যারদের কাছে কোচিং করে এই করে টিউশন করে শেষ, সময় শেষ। কী শিখলো আমি জানি না। আমি আজকে বলছি ওকে, আগে আপুকে ফোন দিয়ে বলছি যে আমি রাত্রে ফিরবো বাসায়, ফিরে ওকে ফোন দিয়ে বলবো যে এই প্রশ্নগুলো পাঠাবো বাংলার, ও দেখি পরীক্ষা দিয়ে কত নম্বর পায়। যদিও ভালো না পারে তারপরে বলবো যে কোথায় পড়ে, ঠিক আছে। আচ্ছা প্লাবন বলেছো ভাই একদিন আপনি যুক্তিবিদ্যা পড়াইছেন, আর তো আপনি পড়ান না। অনেক যুক্তিবিদ্যা বুঝছি, কিন্তু আপনি আর পড়াইছেন না। আচ্ছা যুক্তিবিদ্যা আমার বই আসছে, বুঝছো, আমার যুক্তিবিদ্যা আমার বই প্রেসে আছে। আমি যুক্তিবিদ্যা বই এত কাজ করছি, এত পরিশ্রম দিয়ে কাজ করছি, বিশ্বাস করো যে এরকম পরিশ্রম অন্যান্য বই হয়ই না, অন্যান্য বই কেউ দিবে না। আমি জানি যে আমার যুক্তিবিদ্যা স্টুডেন্ট এত বেশি নাই, কিন্তু তবু আমি কেন ওই বইটাতে দিছি, ওইটাতে জানাশোনা আমার অনেক বেশি, মানে অনেক বিস্তর লেভেলের জানাশোনা। তো এই জন্য আমি ওইটা নিয়ে কাজ করার আগ্রহ পাইছি, বুঝতে পারছো। তাহলে আমি জানি এত স্টুডেন্ট আমার নাই, আমার এত বিক্রিও করতে পারবো না বা এত স্টুডেন্টকে, কিন্তু যে কয়েকটি স্টুডেন্ট আছে আমি তাদের কাছে দিতে পারবো, তো তাদেরকে শেখাতে পারবো, তো এই জন্য আমার করা। তো অলরেডি প্রেসে আছে বইটা, আমি তোমাদের দিব। আর আমি চিন্তা করছি যে শেষ সময়ে তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর একটা প্রপার একটা ভিডিও, যেমন ফ্রি দিতে অনেকে আসলে ওটাকে মূল্যহীন করে তোলে, বুঝতে পারছো। তো এটাকে আসলে আমি ভাবছি যে একটা কোর্স করা যায় কিনা, এবং যেটাতে আসলে আমি দায়িত্ব নিয়ে তোমাদের সব যেগুলো আছে সিলেবাসে সবগুলো পড়াবো, এবং বিশেষত বইটা যদি কারো কাছে থাকে তাহলে দু একটা ক্লাস করলে বইগুলো হলো। আমি কয়েকটা ফ্রি ক্লাস নিব, মানে আমি নিতে চাইছি, আসলে একটা নিচ্ছি, এরপরে একটু ব্যস্ত হয়ে গেছি, তো এরপরে নিতে পারিনি আসলে। তো তোমরা যারা আসো যুক্তিবিদ্যা সবাই কিন্তু নিয়ে আসবা, এই প্ল্যাটফর্মে নিয়ে আসবা, অনেক যুক্তিবিদ্যা স্টুডেন্ট আছে, তো তুমি নিয়ে আসো। এই প্ল্যাটফর্মে কয়টা স্টুডেন্ট আছে যুক্তিবিদ্যা, সবাই যদি থাকে, এমনি যুক্তিবিদ্যা স্টুডেন্ট কম। ওকে, এই পর্যন্ত তো বুঝছো, আমি বক করি শুধু। ওকে, আমরা এই পর্যন্ত বুঝছি, দেন ঢালো, আমাদের পড়া শেষ। এবং চাহিদার যে স্থিতিস্থাপকতা আছে, অলরেডি আজকে কত বাজে, অলরেডি আজকে হচ্ছে 9-10টা বেজে গেল। তো আমি আসলে আজকে আর পড়াইতে যাচ্ছি না। তোমরা এই জিনিসটা চিন্তা করবে না যে ভাই আসলে আগাবে কিনা, ইয়া করবে কিনা। যেমন 3-4 নম্বর অধ্যায়ে আমার খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে। 3-4 নম্বর অধ্যায়ে আমার খুব বেশি সময় আমি নিব না। আমি 4 নম্বর অধ্যায়ে একটা ক্লাস নিব, একটা টানা, 3 নম্বর অধ্যায়ে একটা টানা ক্লাস নিব, হয়তো 2টা লাগবে 3 নম্বর অধ্যায়ে। তো আমার আর একটা ক্লাস লাগবে, মানে তোমার এই অধ্যায়টা শেষ করতে, দ্বিতীয় অধ্যায়টা শেষ করতে আর একটা ক্লাস লাগবে। দেন এরপরে গিয়ে আমি কোথায় যাব, এরপরে গিয়ে হচ্ছে 3 নম্বর অধ্যায় যাবো, ওখানে 2টা ক্লাস নিব, 4 নম্বর অধ্যায়ে একটা ক্লাসই শেষ করব। 4 নম্বরে একটা ক্লাস, কিন্তু 9 নম্বর অধ্যায়ে গিয়ে হচ্ছে তোমার 2টা ক্লাস নিব, দেন 10 নম্বর অধ্যায়ে গিয়ে একটা ক্লাস নিব, শেষ। তোমাদের শেষ, একটা ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ। না, আমি বিশ্বাস করি যে অধ্যায়গুলোতে যেভাবে এটা যদি আরও তোমরা সামনে থাকতা আরও হয়ে যেত, মানে আমি যেভাবে বলছি এভাবে নাও হতে পারে যেহেতু অনলাইন। তারপর হচ্ছে আমার একটা প্ল্যান আছে আর কি। ওকে, আচ্ছা, প্রতিটি বিন্দুর কি লিখছেন স্যার? প্রতিটি বিন্দুর আগে কি লিখছেন স্যার? আচ্ছা, বলছো যে 50 দিন আছে। 50 দিন অনেক কিছু ভাই প্লাবন, 50 দিন অনেক কিছু। আমি তো বলছিলাম যে একটা স্টুডেন্টকে, আচ্ছা দেখো প্রতিটি বিন্দুর আগে কি লিখছি, দেখো তো, প্রতিটি বিন্দুর ঢালের মান সমান, আচ্ছা ABCD লিখছি। আচ্ছা 50 দিন অনেক, আমি 12 দিন পরে যদি যুক্তিবিদ্যা A+ পাওয়াই দিতে পারি 12 দিনে, তো তোমাদের তো 50 দিন অনেক, ঠিক আছে। ওকে, তোমরা সবাই একটা রিয়াক্ট দাও, কে কে খুশি বলো তো, অর্থনীতি কোর্স করে কে কে খুশি। মানে চিন্তা করো না, তোমাদের দায়িত্ব তো আমার কাছে, তাই তো, তোমাদের আমি তো শেখাবো, শেষ করে দিব, MCQ প্র্যাকটিস করাবো, এত চিন্তার কিছু নাই যে ভাইয়া শেষ হবে কি না, এই সেই, জাস্ট প্র্যাকটিস করো, যা শেখাচ্ছি তাই প্র্যাকটিস করো, আমি দিব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমাদের কমেন্ট দেখছি না, আমি তোমাদের কমেন্ট দেখছি না। ওকে, ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই, এবং সবাই ভালো থাকো তোমরা, তোমাদের শুভকামনা। এবং তোমরা কি করবা জানো, একটু বেশি বেশি পড়ো, শেষ সময়ে টাইমটাকে আসলে করো না। তোমাদের সুস্থতা কামনা করি, সবাই সময় মতো ঘুমাবা, অনেকে অনেক রাত পর্যন্ত জেগে থাকো, এটা ঠিক না। সকালবেলা পড়বা, ফজরের নামাজ পড়ে তখন পড়বা। হ্যাঁ, আমি 5:30 6টায় উঠে প্রতিদিন 6:30 7টার বাস ধরছি। আমার 4টা বছর আমি কখনো ডিলে করে ক্লাসে যাই নাই, আমি অনেক দূর থেকে ক্লাসে গেছি ভার্সিটিতে। তো
আমি জানি যে সকালবেলা উঠলে দিনটা কত বড় হয় এবং সকালবেলা উঠলে পড়ার ইয়েটা কত মানে ভালো হয়। তো এই জিনিসটা আসলে সকালবেলা পড়ার অভ্যাস যাদের নাই কোনো সমস্যা নেই, কিন্তু যাদের আছে তারা আসলে সময়টা নষ্ট করবে না। ঠিক আছে, ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবা, আমার শরীরের জন্য দোয়া করবা। আমি অনেক জায়গায় পড়াই, একটা মানুষ, একটা ছোট মানুষ, অনেক জায়গায় যাই, অনেক জায়গায় পড়াই, আবার হচ্ছে দৌড়ের উপরে থাকি। তো সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। দোয়া করবা আমার জন্য। সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।